আপনারা শুনছেন হরর স্ক্রিপ্ট। শুধু ভয় নয়, এই স্ক্রিপ্টে আছে কিছু রহস্য, কিছু অ্যাডভেঞ্চার, কিছু ভালোবাসা, কিছু ম্যাজিক। নমস্কার। প্রতিবারের মতো এবারও একটি অসাধারণ গল্প নিয়ে হাজির হলো হরর স্ক্রিপ্ট। এবারের থার্সডে হরর ডোজে শুনতে চলেছেন পিয়াসা চৌধুরী রচিত কুহুকের ডাক। গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। শুরু হচ্ছে কুহুকের ডাক। পূর্ণিমার রাত। গ্রামের বটতলার মন্দিরে সন্ধ্যা আরতি সারছিলেন পুরোহিত নিবারণ চক্রবর্তী। জ্যোৎস্নার আলো ইতিমধ্যে নিজেকে বর্ধিত করেছে মন্দিরের আনাচে কানাচে। তার কিছু অংশ এসে পড়েছে মন্দিরের মূল বিগ্রহ দেবাদিদেব মহাদেবের পায়ের ওপর। আরতি শেষ হতেই দুহাত কপালে ঠেকিয়ে নিবারণ বলে উঠলেন, হর হর মহাদেব। তারপর পেতলের পঞ্চপ্রদীপটা ওনার মেয়ের হাতে দিয়ে বললেন, তুই ঘর জামা, আমি বাবাকে শয়ন দিয়ে মন্দির বন্ধ করে আসছি। রাত বাড়ছে, আর বাইরে বেশি থাকা ঠিক হবে না। পঞ্চপ্রদীপটা হাতে নিয়ে পারুল বাবার দিকে তাকিয়ে মৃদু হাসল। জন্মকাল থেকেই মুখ ও বধির মেয়েটি, তাই মেয়েকে নিয়ে নিবারণ চক্রবর্তীর চিন্তার শেষ নেই। তার ওপর বছর কয়েক যাবৎ একটা অদ্ভুত আতঙ্কময় পরিস্থিতির সম্মুখীন হচ্ছে এই গ্রাম, যে কারণে একটু সতর্ক থাকতে হয় গ্রামবাসীদের, বিশেষত গ্রামের যুবতী মেয়েদের নিয়ে। নিবারণের স্ত্রী অনেকবার মেয়ের কুষ্টিটা করিয়ে নেওয়ার অনুরোধ করেছিল, কিন্তু নিবারণ চক্রবর্তী তাতে বিশেষ আমল করেননি, বা বলা ভালো ইচ্ছে করেই করেননি। এত বছর ধরে এত মানুষের কুষ্টি বিচার করে এসেছেন তিনি, কিন্তু মেয়ের কুষ্টি কখনোই বিচার করতে পারেননি। আসলে মনই চায়নি। বিবাহ, ভবিষ্যৎ, ভাগ্য কোনো কিছুই জানার মনই হয়নি ওনার। বড্ড ভালোবাসেন কিনা মেয়েকে। কুষ্টি বিচারকালীন ভালো দিকটার সাথে সাথে খারাপ দিকটাও তো চোখে পড়বে, যা তিনি দেখতে চান না। তার চেয়ে বরং যেমনটি আছে তেমন থাকুক। মেয়ের ভবিষ্যৎ তিনি ঈশ্বরের হাতে ন্যস্ত করেছেন। মহাদেবের আশীর্বাদ থাকলে যে কোনো বিপদ থেকে পারুল রক্ষা পাবে। একটা দীর্ঘশ্বাস ফেলে পুরোহিত মশাই ভাবলেন, এই কামনা ছাড়া আর কি বা করতে পারেন তিনি। পঞ্চপ্রদীপ মন্দিরের যথাস্থানে রেখে বাবাকে ইঙ্গিতে বিদায় জানাতেই নিবারণ ধীর কণ্ঠে বললেন, সাবধানে যাস। পারুল আলতো করে মাথা নেড়ে বেরিয়ে গেল মন্দির থেকে। বাইরে ইতিমধ্যে গভীর আধার নেমেছে, যদিও পূর্ণিমার ঝকঝকে আলোয় তার রেশ যায় পর্ণায় ফিকে। অদূরের বাঁশবাগান থেকে ধেয়ে আসছে ঝিঝি পোকার ডাক। একটা অদ্ভুত চাপা শান্ত পরিবেশ বিরাজ করছে মন্দিরের চারপাশ জুড়ে। মাথার ওপর পূর্ণিমার উজ্জ্বল আলো থাকায় হাতে টর্চ নেওয়ার আর কোনো প্রয়োজন বোধ করেনি পারুল। হাতে কেবল ছিল পুজোর ডালা। গ্রামের একদম শেষ সীমানায় এই শিব মন্দিরটি। ওর বাবা নিবারণ চক্রবর্তী গ্রামের বিপত্তারিণী মন্দিরের নিত্য পূজারী। একটা সময় এই মহাদেবের মন্দিরটিতেও বহু লোকজনের আনাগোনা ছিল, কিন্তু বেশ কিছু বছর হয়ে গেল লোকজনের আনাগোনা নেই এখানে। নিবারণ চক্রবর্তী কেবল আসেন পুজো করতে। তিনি যদি মন্দিরে আসা বন্ধ করে দেন, তাহলে মন্দিরের রক্ষণাবেক্ষণ করা সম্ভব হবে কিভাবে? তারপর একটা সময় ভগ্নাবশেষে পরিণত হয়ে যেতে পারে। তাছাড়া পারুলের ঠাকুরদা এই মন্দিরের নিত্য পূজারী ছিলেন, তার আগে ওনার বাবা। মোট কথা, বংশ পরম্পরায় এই গ্রামের দুটি মন্দিরের নিত্য পূজা আর রক্ষণাবেক্ষণ করে আসছে তাদের পূর্বপুরুষেরা। কিন্তু বছর কয়েক ধরে এই স্থানে ঘটে চলা অদ্ভুত কিছু রহস্যময় মৃত্যুর কারণে আজ এই স্থান পরিত্যক্ত। গ্রামবাসীরা এড়িয়ে চলে এই স্থান। এরপর থেকেই এই শিব মন্দির এবং মন্দির সংলগ্ন এই বাঁশবাগান অঞ্চলটি পরিত্যক্ত শুনশান স্থানে পরিণত হয়েছে। বাঁশবাগান দিয়ে একটু ভেতর দিকে এগোলে
একটা কুয়ো আছে। তার স্বচ্ছ মিষ্টি জলের জন্য কেবল একসময় শঙ্খপুকুর গ্রামের মানুষ নয়, আশপাশের পথ চলতি গ্রামবাসীরাও গরমের দিনে আসত কুয়োর ঠান্ডা জল পান করতে। কিন্তু আজ সে কুয়ো অভিশপ্ত, বিষাক্ত, আর তার আশেপাশের সমগ্র বাঁশবাগান অঞ্চল বর্জিত, পরিত্যক্ত। আর পা রাখে না কেউ এই বাঁশবাগানে, স্পর্শ করে না ওই কুয়ো। একটা সময় ওই কুয়ো ছিল জীবনদায়িনী, আর আজ যেন মৃত্যুদূত। আপন মনে হাঁটছিল পারুল। তার বাবা বলেছেন এই গ্রামে রাতের বেলা সাবধানে চলাফেরা করতে, সতর্ক থাকতে, বিশেষত পূর্ণিমার রাতে। গ্রামবাসীরা অনুমান করে ওই বাঁশবাগানে নিশ্চয়ই কোনো নজরদোষ লেগেছে, যে কারণে দুর্ঘটনাগুলো ওখানেই ঘটছে। কিন্তু কি আছে সেখানে জানা নেই কারোর, এমনকি পারুলেরও না। সে শুধু জানে ওদিকে তাকানো চলবে না, ব্যাস। হঠাৎই বাঁশবাগানটা পার হওয়ার সময় সে অনুভব করে কেউ যেন বাঁশবাগানের ভেতর থেকে ছুটে তার পেছন দিয়ে বেরিয়ে গেল। জ্যোৎস্না ভরা আলোয় পারুল পরিষ্কার সামনের পথ দেখতে পাচ্ছিল, আর সত্যি ওর মনে হলো কেউ ভেতর থেকে বেরিয়ে ওর পেছন দিয়ে সরাত করে চলে গেল। কিন্তু কে? তবে কি? ইতিমধ্যে চক্রবর্তী পুরোহিত মন্দিরে তালা দিয়ে হ্যারিকেন হাতে বাইরে বেরোলেন। বাইরে পূর্ণিমার রূপালী জ্যোৎস্না আর ঝলসানো রুটির ন্যায় চাঁদ দেখে থমকে গেলেন। বুকের মাঝ বরাবর খেলে গেল একটা ভয়ঙ্কর শীতল স্রোত। অস্ফুটে বললেন, সে কি, আজ তো আবার পূর্ণিমা। আশেপাশে কে আছে সেটাই কৌতুকভাবে লক্ষ্য করছিল পারুল। হঠাৎই একটা শীতল বাতাস ঘিরে ধরল ওকে। অদ্ভুত অবশ হয়ে যাওয়ার মতো একটা অনুভূতি। সেই সাথে ভেসে আসছিল একটা মিষ্টি সুঘ্রাণ। বাঁশবাগানের ভেতর দিয়ে কি? এক পা এগোতেই একটা শীতল স্পর্শ অনুভব করল সে। পিছন ঘুরে দেখল নিবারণ চক্রবর্তী দাঁড়িয়ে। এখানে কি করছিস মা? চল বাড়ি চল, বলেছি না এই দিকটায় আসবি না। পৈতেটা চেপে রাম নাম জপ করতে করতে মেয়েকে নিয়ে ওখান থেকে চলে গেলেন নিবারণ চক্রবর্তী। রাত বাড়তে শুরু করল, আর রাত বাড়ার সাথে সাথেই পুরো গ্রাম জুড়ে লক্ষণীয় ছিল একটা অদ্ভুত পরিবর্তন। প্রতি পূর্ণিমার রাতেই লক্ষ্য করা যায় এই পরিবর্তন। আজকের রাতটা যেন আর 5টা রাতের থেকে আলাদা। সন্ধ্যার আগ দিয়েই হাটের সব দোকানিরা দোকানে ঝাঁপ ফেলতে লাগলো। গৃহস্থরা নিজেদের ঘরের দরজা জানলা বন্ধ করে রাতের খাওয়া দাওয়া সারতে ব্যস্ত। যত তাড়াতাড়ি সম্ভব তারা আলো নিভিয়ে শুয়ে পড়তে চায়। বোঝাই যাচ্ছিল সারা গ্রামকে যেন ঘিরে রেখেছিল এই পূর্ণিমা রাতের বিভীষিকা। ধীরে ধীরে গ্রামের রাস্তা শুনশান হয়ে পড়ল। শুধুমাত্র শিয়ালের ডাক আর ঝিঝি পোকার ডাক ছাড়া আর কিছুই অবশিষ্ট ছিল না। সারা গ্রাম আধারে নিভে গেলেও ঘোষাল বাড়ির একটা ঘরে তখনও আলো জ্বলছিল। বাড়ির ছোট মেয়ে সেজুতির কলেজের পরীক্ষা সামনে। রাত জেগে পড়ছিল সে। আজ সকাল থেকেই মনটা কেমন করছিল ওর, ভালো লাগছিল না কিছুই। কয়েক মাস আগে ওর সবচেয়ে প্রিয় বান্ধবী নিশিতা আত্মহত্যা করে মারা যায়। বাঁশবাগানের কুয়োটার থেকে সংগ্রহ করা হয় ওর মৃতদেহ। মেয়েটা হঠাৎ আত্মহত্যা করলো কেন কে জানে। সামনেই তো ওর বিয়ের কথাবার্তা চলছিল। শিউরে উঠল সেজুতির শরীরটা। পড়তে পড়তে একটু অন্যমনস্ক হয়ে পড়েছিল সে। হঠাৎই একটা সুরেলা বাঁশির সুর কানে এলো ওর। সুরটা এতটাই মিষ্টি ছিল যে আচম্বিত ধীরে ধীরে অবশ হয়ে এলো ওর সারা শরীর। যেন ওর শরীর আর ওর বশেই ছিল না, একটা আলাদা জগতের মাঝে ছিল। সেই সাথে ধেয়ে এলো একটা মিষ্টি সুঘ্রাণ। কিসের সুর এটা, যা এত মোহিত করে দিচ্ছে ওকে? একটা অদ্ভুত নেশা আছে সুরটায়, ঘোরের মধ্যে পাঠিয়ে দিচ্ছিল যেন ওকে। মনে হচ্ছিল যেন গভীর কুয়োর মাঝে তলিয়ে যাচ্ছে ও। অনেক
অনেক গভীরে। আচম্বিতে একরাশ জলের মধ্যে থেকে একটা শক্ত কঙ্কালসার হাত সাঁড়াশির মতো চেপে বসলো ওর গলায়। শ্বাস প্রশ্বাস নিতে কষ্ট হতে থাকলো সেজুতির। কিছু একটা ওর দিকে এগিয়ে আসছিল যেন। জল না, কালো জল, কুচকুচে কালো জল, কিন্তু তার মধ্যে দিয়ে এগিয়ে আসছিল কিছু প্রচন্ড বড় আর ভয়ঙ্কর কিছু। সূর্যোদয় দেখতে দেখতে চায়ের স্বাদ নেওয়াটা রোজকার অভ্যাস ষাটোর্ধ্ব অমলাকান্ত উপাধ্যায়ের। নিজের বাড়ির বারান্দায় এক কোণের আরাম কেদারায় বসে চা পানের সাথে সাথে গ্রামের মেঠো হাওয়ার সুগন্ধ নেওয়ার অনুভূতি ছিল একদম অন্যরকম। ওনার বাড়ির ঠিক উল্টো দিকেই কিছুটা দূরত্বে শঙ্খপুকুর হাই স্কুল। বারান্দা থেকেই সবটা দেখতে পাওয়া যায়। একটু পরেই বাচ্চাদের হই হুল্লোড়ের আওয়াজ ভেসে আসবে স্কুল থেকে। কত বাচ্চা এদিক থেকে স্কুল যায়। ছুটির পর কল কল করতে করতে এ পথেই বাড়ি ফেরে। বেশ ভালোই লাগে অমলাকান্তের। এককালে জমিদার ছিলেন ওনার পূর্বপুরুষেরা। এখন অবশ্য সেসবের পাট চুকেছে, তবে জমি জমা কম নেই অমলাকান্তর। বর্তমানে চাষবাস হয় সেখানে। একজন কেয়ারটেকার আছে, সেই সবকিছুর দেখভাল করে। অমলাকান্তের বয়স হয়েছে, এখন আর বিশেষ কাজকর্ম করতে পারেন না। গিন্নির অবস্থাও তাই। সুতরাং এত জমিদারি দেখাশোনার জন্য লোক তো অবশ্যই চাই। আজ বহু বছর হয়ে গেল ওনার একমাত্র পুত্র আর পুত্রবধূ একটি দুর্ঘটনায় মারা যায়। শুধু আছে একমাত্র নাতনি, তারও বিয়ে হয়ে গেছে। এখন এই গ্রামে গিন্নিকে নিয়ে একাই থাকেন অমলাকান্ত। নাতনি আসে দেখা করতে, তবে খুব কম, হয়তো সংসারের কাজে ব্যস্ত। আপাতত এই গ্রামবাসীর মাঝেই নিজের সুখ খুঁজে নিয়েছেন তিনি। কথাগুলো ভাবতে ভাবতেই অমলাকান্তবাবুর মুখে মৃদু হাসি ফুটে উঠল। হে ঈশ্বর, এই গ্রামের সৌন্দর্যে বারংবার হারিয়ে যাই আমি। এর পরের মনুষ্য জন্মেও যেন এই গ্রামেই পুনরায় ফিরে আসি। চা শেষ করতেই বারান্দায় উপস্থিত হলেন অমলাকান্তবাবুর স্ত্রী মৃদুলা। হ্যাঁ গো, চা তো শেষ, তা কাপ হাতে নিয়ে কি ভাবছো আপন মনে? হ্যাঁ, না, ওই এই গ্রামটা দেখছিলাম, একদম ছবির মতন সুন্দর। এই গ্রাম আমার বড় আপন। এই গ্রামে আমি কোনো রকম অন্যায় বা খারাপ কিছু বরদাস্ত করতে পারি না। ও মা, রোজই তো দেখো তোমার এই গ্রাম। হঠাৎই হন্তদন্ত হয়ে সেই মুহূর্তে ঘরে প্রবেশ করল ওনাদের কাজের লোক হরি। বাড়ির কেয়ারটেকারও সেই। চোখ মুখ একেবারে ফ্যাকাশে, ব্যস্ত হয়ে বলল, আরো একটা সর্বনেশে ঘটনা ঘটে গেল বাবু, আরো একটা। কি রে, কি হয়েছে? হাঁপাচ্ছিস কেন? সব ঠিক আছে তো? আমি ঠিক আছি কর্তামা, কিন্তু এই গ্রাম ঠিক নেই। বাঁশবাগানের ওই কুয়ো থেকে আরো একটা শরীর মিলিছে। বামুন বাড়ির মেয়ে সেজুতির চোখ দুটো একেবারে উল্টে গেছে, মুখ হাঁ করা, কি বিভৎস! এ নিয়ে কতগুলো মেয়ের যে প্রাণ গেল এই গ্রামে। আরো একটা আত্মহত্যা। কিন্তু সে যদি কেন আত্মহত্যা করবে? হাসি খুশি একটা মেয়ে। ওই তো কাল সকালেও তো দেখা হলো, ওই ময়রার দোকানে যখন মিষ্টি কিনতে গেলাম। কই, বুঝলাম না তো কিছু। সব ওই কুয়োর জলে আত্মহত্যা করে। কেন যে করে তার বুঝি না। অভিশপ্ত, অভিশপ্ত, ওই কুয়ো অভিশপ্ত। ওই বাঁশবাগানের জন্য গ্রামবাসীও নাজেহাল। সত্যি, এই নিয়ে কতগুলো মেয়ের প্রাণ গেল, কিন্তু
কিন্তু কেন যে আত্মহত্যা করছে এরা, কিছুই বুঝতে পারছি না আমি। ঘোষালদের বাড়ির ছোট মেয়ে সেজুতি। ওরা দুই বোন না? না না, এক ভাই আর এক বোন। এই তো গত বছরও দাদার বিয়ে হলো। ওরও তো বিয়ের পাকা কথাও তো 2 দিন আগে হয়ে গেল শুনলাম। হ্যাঁ গো, তুমি গিয়ে একটু দেখে এসো না, আমার মনটা না বড় কু ডাকছে। বেশ, তুমি যখন বলছো চলো চলো হরি, একবার গিয়ে দেখে আসি। হ্যাঁ বাবু, চলেন। ঘোষাল মশাই তো শোকে একেবারে পাথর হয়ে গেছে, যে বিপদের মধ্যে দিয়ে যাচ্ছে। হরিকে নিয়ে বেরিয়ে পড়লেন অমলাকান্ত। বাঁশবাগানের কাছে যেতেই কিছু মানুষের জটলা দেখতে পেলেন তিনি। যেন কোনো কিছুকে কেন্দ্র করে তারা বড্ড বেশি আলোচনায় মগ্ন। অমলাকান্ত ভিড় ঠেলে একটু সামনে এগোতেই বুকটা কেঁপে উঠল ওনার। মাটিতে পড়ে রয়েছে সেজুতির মৃতদেহ। প্রাণবন্ত বছর 21-এর একটি মেয়ে, মা বাবা দাদা বৌদি নিয়ে সুখী পরিবার। এমন একটা বাড়ির মেয়ে হঠাৎ কেন আত্মহত্যা করতে গেল, এর কোনো কারণ নির্ধারণ করতে পারলেন না অমলাকান্ত। সেজুতির 2 চোখের মণি উল্টে কেমন সাদা হয়ে গেছে চোখ দুটো। জিভের কিছু অংশ সামনে বেরিয়ে আছে, যেন প্রচণ্ড জোরে গলা টিপে ধরেছিল কেউ। সারা শরীর কেমন যেন ফ্যাকাশে হয়ে গেছে। হৃদয় বিদারক এক দৃশ্য, দেখলে ভয় লাগারই মতো। অমলাকান্ত আর সহ্য করতে পারলেন না, দ্রুত ভিড় ঠেলে বাইরে বেরিয়ে এলেন। তখনও শরীরটা কাঁপছিল। ওনার অবস্থা দেখে হরি এগিয়ে এসে বলল, বাবু, ও বাবু, বাবু আপনি বাড়ি চলেন, এ দৃশ্য আপনি দেখতে পারবেন না বাবু। চলেন চলেন, আপনার শরীর খারাপ হতে পারে বাবু, চলেন। অমলাকান্ত মনে মনে ভাবলেন সত্যি বাড়ি ফিরে যাওয়াটাই শ্রেয়। তাছাড়া এসব দৃশ্য দেখলে তিনি রাতে ঘুমোতেও পারবেন না। দুশ্চিন্তা সর্বক্ষণ মাথায় ঘোরাঘুরি করবে ওনার। হরিকে বললেন, চলো চলো ফেরা যাক। কিন্তু কি এমন হলো বলো তো? হাসি খুশি একটা মেয়ে। জানি না বাবু, এ নিয়ে থানা পুলিশ তো কম হলো নি, সব তো বলছে আত্মহত্যা। অমলাকান্ত বিষয়টা জানেন। প্রতিটা মৃতদেহ নিয়েই থানা পুলিশ হয়েছিল, কিন্তু সবই নিষ্ফল। প্রাথমিক তদন্তের ফলাফল ছিল জলে ডুবে মৃত্যু। জলে ডোবার কারণে নিদারুণ আতঙ্কে মৃত্যু ঘটেছে সবার। স্থানীয় থানা থেকে পুলিশ এসেছে ঠিকই, কিন্তু যথারীতি পুলিশ মনে হয় না এই কেসটিরও কোনো সমাধান করতে পারবে বলে। হরিকে নিয়ে বাড়ি ফিরে এলেন তিনি। সারা দিন কেটে গেলেও আজকের ঘটনাটা কোনোভাবে মাথা থেকে বের করতে পারছিলেন না অমলাকান্ত। একের পর এক আত্মহত্যা, ভারী অদ্ভুত। এই কারণেই ওই কুয়ো আজ অভিশপ্ত। গ্রামবাসীদের কানাঘুষোয় শোনা ওই কুয়ো নাকি ডাকে। আত্মহত্যার জন্য প্রথমে শিকার স্থির করে, তারপর ডাকে। সে কুহুকের ডাক অগ্রাহ্য করতে না পেরেই সে মৃত্যু ফাঁদে পা বাড়ায় এ গ্রামের মেয়েরা। যদিও বেশিরভাগ গ্রামবাসী সেসব মানে না। তাদের মতে মেয়েগুলোর জীবনে নিশ্চয়ই কোনো সমস্যা ছিল, দুশ্চিন্তার কারণেই আত্মঘাতী হয়েছে। কিন্তু একটা প্রশ্ন তো থেকেই যায়, ওই কুয়োতেই কেন? সূর্যের তেজ কমতেই বিকেলের স্নিগ্ধ মলিন আলো চারপাশে বেশ মায়াঘন পরিবেশ গড়ে তোলে। দুপুরে হালকা খাবার খেয়েছিলেন, ওই ভাত ডাল পোস্ত। বাইরের বারান্দায় এসে বসলেন অমলাকান্ত। আসার পর থেকে মৃদুলাও একটু চুপচাপ ছিলেন। মৃত মেয়েটি এই গ্রামেরই। গতবারও তো ভট্টাচার্য বাড়ির মেয়েটা মারা গেল। সে জ্যোতির বয়সী। গ্রামের বাজারের ওপরেই দোতলা বাড়ি ওদের।
তার পাশে ছিল নিজস্ব পৈতৃক জামা কাপড়ের দোকান। শুনেছিলেন বিয়েও ঠিক হয়ে গেছিল। কে জানে কি কারণের জন্য আত্মহত্যা করল। নানা রকম চিন্তার মাঝেই হুকোয় টান দিতে যাচ্ছিলেন অমলাকান্ত। হঠাৎই বাইরের দরজায় কারো শব্দ পেলেন। কেউ আছেন? বলছি কেউ আছেন? আরে কে এলো দেখ তো। কিন্তু হরির কোনো সাড়া না পেয়ে ইতিমধ্যেই হাতে শঙ্খ আর ধূপকাঠি নিয়ে মৃদুলা বেরিয়ে এলেন সদর দরজার কাছে। সম্ভবত সন্ধ্যা দিচ্ছিলেন। তুমি কে মা? মুহূর্তেই অমলাকান্তকে ডাক দিলেন মৃদুলা। শুনছো? এদিকে একটু এসো না। অমলাকান্ত বেরিয়ে আসতেই একটি বছর 26-27 মেয়েকে দেখতে পেলেন। হাতে কিডস ব্যাগ, পরনে চুড়িদার, মুখে এক গাল হাসি। নমস্কার জ্যাঠামশাই, আমি অমৃতা, পোস্টমাস্টার তপন সান্যাল। আমি ওনার দূর সম্পর্কের ভাগ্নি। আসলে বাড়ি ভাড়া দেওয়ার কথা ছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তপন। ও তো আমার এখানেই এক সময় ভাড়া থাকতো। চিঠি পেয়েছিলাম আমি ওর। তোমার কথাও হয়েছে। নিশ্চিন্তে থাকতে পারো, কোনো অসুবিধে নেই। তপনের ভাগ্নি মানে তুমি কলকাতা থেকে এসেছো তো? আমাদের এই হাই স্কুলে নতুন চাকরি পেয়েছো বলেছে তপন চিঠিতে সব। হ্যাঁ জেঠিমা, এই স্কুলেই চাকরি পেয়েছি আমি। আসলে মামা বললেন যে আপনার বাড়িটাই স্কুলের থেকে অনেক কাছে, আর আপনিও বাড়ি ভাড়া দেন। উনিও তো থেকেছেন যখন এই গ্রামে পোস্ট অফিসে চাকরি করতেন। তাই মনে হলো আমার এখানে থাকাটাই সব থেকে ভালো হবে। তা বেশ তো, কিন্তু মা, কলকাতা স্কুল ছেড়ে তুমি এত দূরের একটা স্কুলে চাকরি নিলে কেন? জেঠিমা, সরকারি চাকরি যে, এইখানেই পোস্টিং দিল যখন, আর কি করি। তাছাড়া কিছু বছর থাকি, তারপর ট্রান্সফার নেওয়ার একটা চেষ্টা করব। তা বেশ। মৃদুলা, ওকে ওর ঘরটা দেখিয়ে দাও। তুমি বিশ্রাম নাও মা। কলঘর দুটো, তোমার যেটা মন সেটা ব্যবহার করতে পারো। দোতলায় তোমার রুম, কোনো ঝামেলা নেই। আর হ্যাঁ, খাওয়া দাওয়াটা আমার গিন্নির রান্না কিন্তু ভালোই, খাওয়া যাবে। অনেক ধন্যবাদ জ্যাঠামশাই জেঠিমা। আসলে খাওয়ার ঝামেলা আমি করতে গেলে চাকরি হাতছাড়া হতো। আপনাদের কাছে খেতে আমার কোনো আপত্তি নেই। এরপর মৃদুলা অমৃতাকে নিয়ে দোতলায় উঠে এলেন। দোতলায় একটি মাত্র ঘর রয়েছে, বাকি পুরো জায়গা জুড়ে ঠাকুর মন্দির সংলগ্ন বিশাল বসার জায়গা। নিচে অবশ্য দুটো ঘর, স্নানঘর, রান্নাঘর এবং বড় উঠোন রয়েছে। উঠোনের মাঝে আবার রয়েছে একটি তুলসী মঞ্চ। একতলার বাইরের দিকে ঘরটির সাথেই রয়েছে একটি লাগোয়া বারান্দা, যেখানে রোজ বসে অমলাকান্তবাবু চা খান। এই যে, এইটা তোমার ঘর। একা থাকতে পারবে তো? তোমার মামাও এই ঘরটাতেই থাকতেন। তা বছর 5 হলো তিনি ট্রান্সফার হয়েছেন। তা এখন কোথায়? কলকাতার পোস্ট অফিসে চাকরি করছেন। তা তোমার পুরো নামটা কি? অমৃতা উপাধ্যায়। আপনারাও তো উপাধ্যায়। বাড়ির সদর দরজার পাশে লেখা ছিল দেখলাম, উপাধ্যায় ভবন। ঠিকই ঠিকই। বাহ, তা বাড়িতে কে কে আছেন তোমার? বাবা আর ভাই। ভাই কলেজে পড়ে। ঘরটার চারদিক দেখতে দেখতে হাসি মুখে জবাব দিল অমৃতা। বাবা কি করেন? অমৃতার সাথে একটু খোলামেলা হওয়ার চেষ্টা করছিলেন মৃদুলা, যাতে এখানে থাকাকালীন মেয়েটার কোনো জড়তা বোধ না হয়। অমৃতা পুনরায় সাবলীলভাবে জবাব দিল, আমার বাবাও একজন স্কুল টিচার। আর মা? মৃদুলার এই প্রশ্নটিতে অমৃতার মুখে একটু উদাসীনতা লক্ষ্য করা গেল। কয়েক মুহূর্ত চুপ থেকে জবাব দিল অমৃতা, মা নেই, কয়েক বছর আগেই মারা যান। এই না জেনে একটা ভুল প্রশ্ন করে ফেললাম, ক্ষমা করে দিও। তুমি তো আমার নাতনির বয়সী। প্রশ্নটা করলেন বলেই তো জানতে পারলেন। কোনো ব্যাপার না,
আমি কিছু মনে করিনি। তুমি বিশ্রাম নাও। হাত মুখ ধোয়া হলে নিচে কলঘর আছে, যেও। আমি কিছু খাবার ব্যবস্থা করছি। এতটা পথ এসেছো, ধকল তো কম নয়। মৃদুলা গেলে অমৃতা ঘরের খোলা জানালাটার কাছে এসে দাঁড়ায়। ঘরটা দেখেই বোঝা যাচ্ছে রোজ পরিষ্কার করা হয়, বা হয়তো ওর আসার খবর জানতেন ভদ্রলোক আর ভদ্রমহিলা, তাই ঘরটা পরিষ্কার পরিচ্ছন্নই রেখেছিল। এই ঘরটা রাস্তার ধারে হওয়ায় জানালা দিয়ে সবকিছুই দেখা যায়। রাস্তা দিয়ে যাতায়াত করা গ্রামবাসী, স্কুলের ছোট বাচ্চাদের, আশপাশে ছোট বড় বাড়িও আছে। এছাড়া ঠিক সোজাসুজি অদূরের দণ্ডায়মান বিপত্তারিণীর মন্দির। আসার সময় ভ্যান চালক বলেছিল, বাসস্ট্যান্ড থেকে গ্রামের একটু ভেতরেই এই স্কুলটা। শঙ্খপুকুর হাই স্কুল বললে অবশ্য সকলেই চিনতে পেরে যায়। আজ সত্যিই পরিশ্রম হয়েছে স্টেশন থেকে বাসে এই গ্রামে আসা, আবার বাসস্ট্যান্ড থেকে ভ্যানে এতটা পথ। দূর থেকে ভেসে আসছিল শঙ্খ আর ঘণ্টার শব্দ। সম্ভবত মন্দিরে আরতি হচ্ছে। সন্ধ্যার আধার দেখতে দেখতে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলল অমৃতা। রাতে খাওয়া দাওয়ার পরে ঘরে শুতে এসে মৃদুলা বললেন, মেয়েটা বেশ মিশুকে আছে, আর কি সুন্দর পরিস্থিতির সাথে মানিয়ে নেয়। ডাল আলু চোখা দিয়েই কি সুন্দর ভাত খেয়ে নিল, আর কথাবার্তাও তো বেশ মার্জিত। অমলাকান্ত একটা উপন্যাস পড়ছিলেন, মুখ না তুলেই বললেন, আমাদের হরির সাথেও বেশ ভাব জমেছে। কি যেন বলে ইংরেজিতে কথাটা? আরে স্মার্ট। শহরের মেয়ে স্মার্ট তো হবেই। নাও নাও, শুয়ে পড়ো এবার। ভোরবেলা পাখির কলকাকুলিতে ঘুমটা ভেঙে যায় অমৃতার। দ্রুত স্কুলে যাওয়ার জন্য তৈরি হয়ে নিচে আসতেই, রান্না হয়ে গেছে, খেয়ে যাবে কিন্তু, আমি ভাত বাড়ছি। অমৃতা হাসি মুখে খেতে বসল। রান্নাঘর থেকে হরি থালা হাতে গজগজ করতে করতে ওর কাছে এলো। কি যে চলতেছে গ্রামে সে তো আর বুঝি না। হে ভগবান, কি যে হলো, কি যে হবে সেও বুঝি নে বাবু। উফ, কি যে চলতেছে। থালায় ভাত, ডাল, দুরকম ভাজা আর ডিম ভাজা রয়েছে। অমৃতা স্বাভাবিকই ছিল, তবে হরির থমথমে মুখ আর ওকে গজগজ করতে দেখে একটু অবাক হলো। টুকরো টুকরো শব্দ শুনতে পাচ্ছিল অমৃতা। কি যে চলতেছে, ফুলের মতন মেয়েটা আত্মহত্যা করে নিল। এই নিয়ে পর পর কত গুলান, কি যে চলছে এই গায়ে। হরি, যা ঘটার ঘটে গেছে, এখন আফসোস করে কি হবে? এ গ্রামের যা ঘটছে না তুই আটকাতে পারবি না আমি। যার সাথে ঘটছে একমাত্র সেই আটকাতে পারবে। তুই যা, নিজের কাজ কর গিয়ে। হরি ভেতরের ঘরে গেলে একটু অবাক হয়ে অমৃতা জিজ্ঞেস করলো, কি ব্যাপার জেঠিমা, সব ঠিক আছে? আর বলো না মা, যা ঘটছে এই গ্রামে। সে যাই হোক, তুমি খেয়ে নাও, স্কুলের আবার দেরি হয়ে যাবে। কিছু বুঝতে পারল না অমৃতা। এদিকে স্কুলেরও দেরি হয়ে যাচ্ছিল, তাই সময় নষ্ট না করে মৃদুলা দেবীকে বিদায় জানিয়ে স্কুলের পথ ধরল। বেশ ভালোই কাটলো অমৃতার দিনটা। স্কুলটা ভালো, সহকর্মীরাও মোটামুটি ভালো। প্রাথমিক আলাপচারিতাও হয়েছে কয়েকজনের সাথে। ইংরেজি শিক্ষিকা জবাদির সাথে বেশ ভাব জমেছে অমৃতার। ওর থেকে বছর চারেকের বড় হবে। পাশের গ্রামেই ভাড়া থাকে, বর্ধমানের বাসিন্দা। কথাবার্তাও মেয়েটির ভালো। স্কুল শেষ হলে জবাই বলল গ্রামের বিপত্তারিণী মন্দিরটা দেখে আসার জন্য। আর না করেনি অমৃতা। হাতে সময়ও ছিল, কাজেই দুজনে মিলে হাঁটতে হাঁটতে মন্দিরের পথ ধরল। মন্দিরের ঠিক কাছেই ছিল একটা চায়ের দোকান।
অমৃতা দেখলো কয়েকজন সেখানে বসে আড্ডা দিচ্ছে, তার পাশে মুদিখানার দোকানও রয়েছে। এদিকটা বেশ জনবহুল লাগলো ওর, তবে দূর থেকে হলেও চায়ের দোকানের লোকগুলো যে গম্ভীর কিছু নিয়ে একটা আলোচনা করছিল সেটা সে বুঝতে পেরেছিল। কাছাকাছি পৌঁছতেই আবারও একই রকম টুকরো টুকরো কথা শুনতে পেল, যেমনটা সকালে হরির মুখে শুনেছিল অমৃতা। আর কি প্রমাণ লাগবে? বাঁশতলার ওই কুয়ো বড়ই অপয়া, না হলে সব গিয়ে ওখানে ঝাঁপ দেয়। কালকেও একটা মৃতদেহ পাওয়া গেছে। জানি তো, ইস, তরতাজা একটা প্রাণ। লোকগুলো তখনও আলোচনা করে যাচ্ছিল, তবে কথাগুলো শুনে একটু অন্যমনস্ক হয়ে পড়েছিল অমৃতা। এটুকু বুঝতে পেরেছিল ও আসার আগে এই গ্রামে কিছু একটা ঘটেছিল। হঠাৎই জবা ওর হাতটা চেপে ধরল। অমৃতাও চমকে সামনে তাকায়। সামনে বড় একটা কালো পাথর। জবা বলে, আরে সাবধানে, আর একটু হলে হোঁচট খেতে যে। কিছু বলল না অমৃতা। দুজনে জুতো খুলে মন্দিরের সিঁড়িতে পা রাখল। ওদেরকে দূর থেকেই আসতে দেখেছিল নিবারণ পুরোহিত। জবাকে চেনেন তিনি, এর আগে ৩-৪ বার এসেছে এই মন্দিরে, কিন্তু পাশের মেয়েটিকে তো নতুন লাগছে, সম্ভবত নতুন এই গ্রামে। মন্দিরে প্রবেশ করে দুহাতে দেবী মাকে প্রণাম করল জবা, অমৃতাও। তারপর মৃদু হেসে জবা বলল, কেমন আছেন পুরোহিত মশাই? ভালো মা। এই বলে তিনি অমৃতার দিকে তাকালেন। ওনার জিজ্ঞাসু দৃষ্টি দেখে জবা বলে, পুরোহিত মশাই, ও অমৃতা গতকালই এসেছে এই গ্রামে, আমাদের স্কুলের নতুন টিচার। নিবারণ কম্পিত দৃষ্টিতে অমৃতাকে দেখে জিজ্ঞেস করলেন, কার বাড়িতে উঠেছ? এই তো অমলাকান্ত উপাধ্যায় বাবুর বাড়িতে। ও, জমিদার বাবুর বাড়িতে? বেশ বেশ, খুব ভালো। এই নাও প্রসাদ নাও মা। আপনাদের এই গ্রামটা বেশ সুন্দর, সবুজ ধান ক্ষেত, ছবির মতো সাজানো গ্রাম। আর কত বড় একটা পুকুর রয়েছে এই গ্রামে, কি সুন্দর। এক নজরে দেখলে এই গ্রাম তো খুব সুন্দর মনে হবেই, কিন্তু জানি না কিসের। পুরোহিত মশাই কিছু বলার আগেই পারুল এসে ওনার হাতে আরতির পঞ্চপ্রদীপটা ধরালে খেয়াল পড়ল আরতির সময় হয়ে আসছে। তা তোমরা আরতি অবধি থাকবে তো? না না পুরোহিত মশাই, আমাকে আবার ফিরতে হবে। পাশের গ্রাম হলেও হাঁটা পথ তো অনেকটাই, আমরা আসি আজ। তুমি তো এই গাঁয়েই থাকো, চলে এসো মাঝে মধ্যে। আচ্ছা ঠাকুর মশাই। এই বলে অমৃতা প্রণাম জানিয়ে মন্দিরের মূল ফটকের কাছে এসে থমকে দাঁড়ালো। আবারও ঘুরল নিবারণ চক্রবর্তীর দিকে। আচ্ছা, গতকাল এই গ্রামে কিছু ঘটনা ঘটেছিল? হ্যাঁ, ঘটনা? তুমি কোন ঘটনার কথা বলছো বলো তো? অমৃতা কিছু একটা বলতে গিয়েও থেমে গেল। বলল, আসি পুরোহিত মশাই, অনেকটা সন্ধ্যা হয়ে গেল। মন্দির থেকে বেরোতেই অমৃতার মনে হলো যেন ঝুপ করে অন্ধকারটা নামল। একটু আগেও দিনের ক্ষীণ আলো ছিল। মন্দিরে ইতিমধ্যেই আরতি শুরু হয়েছে। গ্রামের পথ ধরে যেতে যেতে শঙ্খধ্বনি আর ধূপের গন্ধ পেল। বুঝতে পারল গ্রামের মহিলারা সন্ধ্যা দিচ্ছে। বাড়ি ফিরতেই অমলাকান্ত বাবুর সাথে দেখা। সামনের বারান্দায় দাঁড়িয়েছিলেন তিনি, প্রতিপালিত গাছগুলোতে জল দিচ্ছিলেন। অমৃতার উদ্দেশ্যে বললেন, কি কেমন কাটলো আজকের দিনটা? খুব ভালো জ্যাঠামশাই, আর গ্রামটাও তো বেশ সুন্দর। বাহ বাহ, তা সপ্তাহ শেষে ছুটির দিনে একবার ঘুরে দেখে এসো না গ্রামটা। এ তো মন্দ কথা নয়। মৃদুলাও বাইরে থেকে অমলাকান্তের কথা শুনতে পেয়ে বললেন, এ ভালো কথা তো, কলকাতা গিয়ে বলো কত সুন্দর এই গ্রাম। সবই ভালো, শুধু যাকগে, তা তোমার এত দেরি হলো কেন? ওই বিপত্তারিণী দেবীর মন্দিরে গেছিলাম, জবা মানে আমার সহকর্মীর সাথে, ওইখানে একটু দেরি হলো।
বেশ, তুমি কাপড় পাল্টে এসো, চা করি, মুড়ি মাখি, বসে খাওয়া যাবে। মৃদুলা আর অমলাকান্ত বাবুকে বেশ ভালো লেগেছে অমৃতার। দুজন মানুষ থাকেন, নির্ঝঞ্ঝাট জীবন। হরি মোটামুটি ওনাদের সব কাজই করে দেন। বাকি শুনেছিল এক নাতনি আছে, বিবাহিতা, আসা যাওয়া করে, ভালোই তো। কিন্তু কিন্তু করে শেষমেশ রাতে হরিকে প্রশ্নটা করেই ফেলল অমৃতা। হরিদা, বলছি তুমি সকালে কি বলছিলে? ঘরের জানালাগুলো বন্ধ করে হ্যারিকেন দিতে এসেছিল হরি। এই গ্রামে আলো থাকলেও বেশিরভাগ সময় তার লোডশেডিংয়ে ডুবে থাকে। পঞ্চায়েত থেকে ধীরে ধীরে উন্নয়ন ঘটাচ্ছে এখানকার। গ্রামবাসীদের সুবিধার্থে দু একটা ছোট ছোট ব্যাংকও খোলা হয়েছে। রাস্তাঘাট, হাটবাজারেরও উন্নয়ন করা হচ্ছে। কেবল দুটো বিষয় এখনো অন্ধকারে ডুবে। গ্রামের রাস্তায় একটিও আলোর ব্যবস্থা নেই, রাতে টর্চের আলোই ভরসাযোগ্য। দ্বিতীয়ত, বিদ্যুতের আলোর বারংবার চলে যাওয়া আর ঘন্টার পর ঘন্টা না আসা। কাজ করতে করতে হরি আপন মনেই কথা বলছিল। জানালা বন্ধ করে দিছি, নাহলে মশা ঢুকবে। আর এই যে হ্যারিকেন, ওটারে নিভু আছে ধরাই দিছি। কিছু বললে দিদিমণি? জানালা খোলাই থাক, মশা আসলে আসুক। তুমি বরং একটা হাত পাকার ব্যবস্থা করে দাও, গরম আছে। আচ্ছা, সকালে তুমি কি বলছিলে? কেউ কি মারা গেছে? মরে নাই, মরে নাই, আত্মহত্যা করছে। আত্মহত্যা? হ্যাঁ দিদিমণি, রাতে জানলা না খোলাই ভালো। এই নিয়ে কত মেয়ে মরলো, সব ওই কুয়াতে ঝাঁপ দিয়ে। আমি জানি দিদিমণি, রাতে নিশি ডাকে, ওরা ওই ডাকেই বেরোয় যায়। গায়ের শিক্ষিত লোকেরা তো মানতেই চায় না, বলে আত্মহত্যা করার নাকি অনেক কারণ থাকে, চিন্তা, চাপ। কিন্তু আমার মতো গায়ের আরো অনেকেই মানে দিদিমণি, এ নিশ্চিত কোনো নিশির কাজ। 3 বছর আগে গায়ের ছেলে ওই হরি, বাবুকে দুধটা দিসনি এখনো? এদিকে আয়। হরির চোখ দুটো অকস্মাৎ বড় বড় হয়ে গেল যেন। মৃদুলার ডাকে থতমত খেয়ে চুপ করে গেল হরি। হ্যাঁ যাই কর্তামা। অতঃপর মৃদুলার বকুনিতে বড় বড় পা ফেলে নিচে ছুটল হরি। এক নাগারে হরিদা কি বলে গেল সবটাই কেমন গুলিয়ে গেল অমৃতার। কপালের মাঝে ইতিমধ্যেই ভাঁজ জমেছে। নিশি ডাকে? হরি নিচে এসে মৃদুলার সামনে দাঁড়াতেই মৃদুলা ধমকেশ্বরে বলে উঠলেন, পই পই করে বলেছিলাম তোকে অমৃতার সাথে এসব ব্যাপারে বেশি কথা না বলিস, মেয়েটা ঘাবড়ে যেতে পারে। কিন্তু তুই কথা শুনিস না একদম। যা, আর দাঁড়িয়ে না থেকে বাবুকে দুধটা দিয়ে আয়। হরি দুধ নিয়ে চলে যেতে মৃদুলা পুনরায় বলে উঠলেন, না, এই হরিটা অতিরিক্ত কথা বলছে। অমৃতা বাইরের মেয়ে, ওর এসব ঘটনা সম্পর্কে না জানাই শ্রেয়। মঙ্গল। এরপর বেশ কিছুদিন কেটে গেল। দিনগুলো মহানন্দেই কাটছিল অমৃতার। বাড়িতে চিঠি পাঠিয়েছে যে সে ভালো আছে। অতঃপর মোটামুটি সুস্থায়ী হওয়া গেল এই গ্রামে। যদিও স্কুলের ব্যস্ততার কারণে নিশির ডাক, আত্মহত্যা এইসব ব্যাপারে আগ্রহ লাটে উঠেছিল। এরকমই এক রাতে খাওয়া দাওয়ার পর বিছানায় বসে স্কুলের কয়েকটা পরীক্ষার খাতা চেক করছিল সে। যথারীতি লোডশেডিং এর কারণে গোটা গ্রাম ডুবেছে মায়াবী রাতের আধারে। যদিও সেই আধার কুয়াশার উপর স্নিগ্ধ পূর্ণ চন্দ্রালোক এক রূপলি প্রতিপ্রভার সৃষ্টি করেছে। হ্যারিকেনের আলোয় কাজ সারছিল সে। ব্যস্ত হাতে খাতাগুলো চেক করছিল, হঠাৎই কোথা থেকে বাঁশির সুর কানে এলো অমৃতার। দ্রুত জানলা দিয়ে তাকালো। হ্যাঁ, সে বাঁশির সুর তো জানলা দিয়ে ভেসে আসছে। কিন্তু এত রাতে এই নিঝুম গ্রামে বাঁশি কে বাজাচ্ছে?
হঠাৎই বাইরের জ্যোৎস্নার তীব্রতা যেন বেশি লাগলো অমৃতার। উঠতেই যাবে, হঠাৎই ক্ষীণ হয়ে এলো সে সুর। আর উঠল না অমৃতা। দারুণ জোরে ঘুম পেয়েছে ওর। চুপচাপ খাতাপত্র একপাশে করে শুয়ে পড়ল সে। পরের দিন নিচে নিদারুণ কোলাহলের কারণে ঘুমটা ভেঙে গেল অমৃতার। সে দ্রুত নিচে আসতেই হরিকে বলতে শুনল, আরে ফুটফুটে একটা মেয়ে, আরে এই তো 2 দিন আগেও বাজারে দেখছিলাম ওকে। পাকা দোকানির মতন বাবার দোকানে বসে হিসেব মেলাচ্ছিল। এই ফাল্গুনে বিয়ের পাকা কথা হওয়ার ছিল, কিন্তু হায় 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 হায়। অমলাকান্ত আর মৃদুলার মুখের করুণ অভিব্যক্তি দেখে বেশ অবাক হলো অমৃতা। জ্যাঠামশাই, জেঠিমা, কি হয়েছে? হরিদা অমন করছে কেন? তোমার থেকে আর কি আড়াল করব মা? গ্রামের একটি মেয়ে আত্মহত্যা করেছে। হঠাৎই কিছুদিন আগের আত্মহত্যার বিষয়ে টুকরো টুকরো ভেসে আসা আলোচনাগুলোর কথা মনে পড়ে অমৃতার। আচ্ছা, যেদিন আমি এখানে এলাম তার আগের দিনও তো সম্ভবত কেউ আত্মহত্যা করেছিল, তাই না? তোমার থেকে সত্যি আর কিছু লুকোনোর নেই। এখন তো এই গ্রামেই থাকতে হবে তোমায়, তাই সবটা খুলে বলি। গত 3-4 বছর ধরে অদ্ভুতভাবে এই গ্রামে বেশ কিছু মেয়ে আত্মহত্যা করেছে। আর আত্মহত্যার জায়গা গ্রামের একদম শেষ প্রান্তে থাকা বাঁশবাগানের ভেতরে একটা কুয়ো। সবার মৃতদেহ ওই কুয়োতেই পাওয়া যায়। প্রাথমিক তদন্তে জানা যায় জলে ডুবে মৃত্যু। পুলিশ হয়ে নিয়ে আর মাথা ঘামায়নি। কতজন মারা গেছে? তাই ধরো 8-9 জন মতো। না 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 না, 9 জন হবে। সত্যি, এ মৃত্যু খেলা যে কবে শেষ হবে কে জানে। 1 বছরে এভাবে একের পর এক আত্মহত্যা। কি যে হচ্ছে আমি তো কিছুই বুঝছি না। অমৃতা, তুমি যাও, স্নান সেরে নাও। আজ তো স্কুল আছে তোমার, তাই না? অমৃতা কি বলবে বুঝতে পারল না। মাথার মধ্যে অনেক কিছু চলছিল অমৃতার, কিন্তু তপন মামা তো এমন কোনো ঘটনার কথা ওকে বলেনি। যদি সত্যিই তিনি এই অভিজ্ঞতার সম্মুখীন হতেন, তাহলে নিশ্চয়ই কিছু না কিছু আভাস তো অমৃতাকে আগেই দিয়ে দিতেন। যাই হোক, স্কুলের জন্য তৈরি হতে হবে ওকে। কিছু ক্লাসের খাতাপত্র আছে যেগুলো গোছানোর আছে। দিদিমণি, তোমার জামা কাপড়গুলো নিয়ে গেলাম, কাচতে হবে তো। আরে তুমি কেন এসব করতে যাচ্ছ? না না, কর্তামা বলেছে তোমাকে কাঁচা ধোয়া করতে হবে না। আমি গেলাম। শোনো না হরিদা, আচ্ছা তুমি বলছিলে না নিশিটাকে? এই আত্মহত্যাগুলোর পেছনে কি নিশি আছে? হরির সারা মুখমণ্ডলে খেলে গেল এক অবর্ণনীয় আতঙ্ক। বড় বড় চোখে এসে সতর্ক কণ্ঠে বলল, হ্যাঁ, তা তো জানি না। গায়ের পুরুত মশাই আজ করেছিলেন একবার, যদিও শিক্ষিত মানুষরা এখানকার বিশ্বাস করে না, কিন্তু আমাদের মতো সাধারণ লোকেরা বিশ্বাস করে। নিশ্চয়ই ডাকে, আর যে সেই ডাকে সাড়া দেয় তার এই নিশি। কিন্তু কে এই নিশি? রোজ দিন ডাকে নিশ্চয়ই, তোমরা কেন টের পাও না? আর কিভাবে ডাকে? কিচ্ছু জানি না দিদিমণি, কিচ্ছু জানি না। হয়তো নাম ধরে বা অন্য কারোর গলায়। ছোট থেকে তো এমনটাই শুনে আসছি। নিশিরা তো এমনই হয়। আমি কখনো সে ডাক শুনিনি দিদিমণি, আমি কখনো সে ডাক শুনিনি। একটা তরতাজা প্রাণ চলে গেল। উচ্চ মাধ্যমিক পাশ করার পর বাবার দোকানেই বসতো, ব্যবসায় বাবারে সাহায্য করত। কিছু মাস ধরে মেয়েটার বিয়ের কথাবার্তা চলছিল। আর আগের মেয়েটা? অমৃতা জিজ্ঞেস করে উঠল। জামা কাপড়গুলো গুটিয়ে হাতে নিতে নিতে হরি বলল, সে জ্যোতি,
লেখাপড়ায় ভালো ছিল গো মেয়েটা দিদিমণি। এ গায়ে তো কলেজ নাই, সদরের কলেজে পড়তো, রোজ বাসে করে যেত। বাজারে যাওয়ার সময় দেখতুম তো। তাড়াহুড়োয় অনেক কথাই বলে চলেছিল হরি, তবে অমৃতা স্কুলে দেরি হওয়ায় সে আর কথা বাড়ালো না। মনে মনে ভাবলো তপন মামা যখন এ বিষয়ে জানেন না, তাহলে হয়তো সে সময় কিছুই হয়নি, যা ঘটার সদ্য কিছু বছরের মধ্যেই ঘটেছে। স্কুল থেকে ফেরার পথে একবার বিপদতারিণী মন্দিরটিতে ঘুরে যাওয়ার মন করল অমৃতার। ভেতরে প্রবেশ করে দেখল পুরোহিত মশাই মন্দির পরিচর্যায় ব্যস্ত। অমৃতা নিঃশব্দে মন্দিরের অন্দরে প্রবেশ করলেও পুরোহিত নিবারণ ঠিক টের পেয়ে যান। এসো মা, এসো, অনেক দিন পর এলে যে। মাকে প্রণাম জানিয়ে মৃদু হাসল অমৃতা। হ্যাঁ পুরোহিত মশাই, আসলে স্কুলের কিছু কাজ ছিল, তাই এই কদিন একটু ব্যস্ত হয়ে পড়েছিলাম। আপনি ভালো আছেন? কি করে ভালো থাকি মা, এই গ্রাম যে ভালো নেই। কিছু একটা ভেবে মন্দিরের দালানে পুরোহিত মশাইয়ের সামনে এসে বসল অমৃতা। আচ্ছা, ওই আত্মহত্যাটির কারণে আপনি চিন্তিত? আত্মহত্যা নয় মা, এ নির্ঘাত হত্যা। হত্যা একজনের হতে পারে, পরপর এতজনের? তাহলে রাতে বাইরে বেরোনোর প্রয়োজন কি তাদের? নিশ্চয়ই কোনো পরিচিতই ডাকতো। তবুও পরিচিতর ডাকেই বা কেন রাতে বেরোবে, যখন জানে বিপদ হতে পারে? আর কে হত্যা করতে পারে? তাছাড়া শরীরে তো মারধরেরও চিহ্ন নেই, থাকলে পুলিশ তো তদন্ত করত। উল্টে তারা নিশ্চিত করেছিল যে এগুলো পরিষ্কার আত্মহত্যার কেস। এই পৃথিবীতে এমন অনেক অলৌকিক ঘটনা ঘটে থাকে, যার লৌকিক ব্যাখ্যা পুলিশ কেন কেউই দিতে পারবে না। আপাতভাবে এই ঘটনাটা আত্মহত্যা মনে হলেও এর পিছনে জড়িয়ে আছে এক গভীর অভিশাপের ডাক। মানে কিসের অভিশাপ? আর গাঁয়ের লোক হত্যাকারীকে ধরে না কেন? নিবারণ চক্রবর্তী উঠে পঞ্চপ্রদীপ সাজাতে সাজাতে বলে চললেন, কারণ সে হত্যাকারীকে যে চোখে দেখা যায় না, এক অদৃশ্য মৃত্যু ডাক, যাকে শুধুমাত্র তার শিকার শুনতে পায়। আর তখন সেই শিকার এক রাশগোহর নিয়ে বাড়ি ছাড়ে সেই ডাকের সাথে। সবাই সে ডাক শুনতে পায় না, একমাত্র সে শুনতে পায় যার মৃত্যু ঘটতে চলেছে। তাহলে আপনি গ্রামবাসীকে কেন সতর্ক করেন না? পরপর ৮-৯টি যুবতী মেয়ের মৃত্যু কোনো সহজ হিসাব তো নয়। যেই আসে তাকেই সাবধান করি রাতে সতর্ক থাকতে, বিশেষত পূর্ণিমার রাতে। অনেকে হয়তো বিশ্বাস করে, তারা হয়তো সতর্কও থাকে, আর বেশিরভাগই বিশ্বাস করে না। বলে খারাপ কিছু থাকলে গাঁয়ের সব মেয়েদেরই ওপরেই তো আক্রমণ করত, বেছে বেছে ১-২জন মেয়ের ওপরেই কেন আক্রমণ করবে? তবে এইটুকু আমি আন্দাজ করছি যে দুর্ঘটনাগুলো পূর্ণিমার রাতেই ঘটে। গ্রামের যুবতী নারী যাদের বিয়ে ঠিক হচ্ছে, এমন মেয়েদের। অথচ কিছু সময় আগেই ৩-৪টে বিয়ে হলো এই গ্রামে। তাদের পরিবারকে, বিশেষত তাদের মেয়েদের সতর্ক করেছিলাম আমি, পূর্ণিমার রাতে যেন কোনো রকম শব্দ পেয়ে বা ঘ্রাণ পেয়ে বাইরে না বেরায়। কিন্তু এরপর সেই মেয়েরা আমার মন্দিরে এসে জানায় তারা পূর্ণিমার রাতে কোনো শব্দ বা ঘ্রাণ পায়নি। এমনকি তাদের বিয়েটাও ভালোভাবেই সম্পন্ন হয়েছে। কাজেই গ্রামবাসী আরোই আমার কথা মানতে নারাজ হয়ে যায়। তারা ধরেই নিয়েছে যে কজন মেয়ে আত্মহত্যা করেছিল তাদের নিশ্চয়ই কোনো ত্রুটি বা সমস্যা ছিল। অনেকক্ষণ ধরেই প্রশ্নটা করতে চাইছিল অমৃতা। নিবারণ পুরোহিতের কথা শেষ হতেই অমৃতা দ্রুত জিজ্ঞেস করল, আচ্ছা, যে বাড়িতে আমি থাকি সেখানকার কাজের লোক হরি বলেছিল গ্রামে নাকি নিশি ডাকে। তারা আপনার কাছেই শুনেছে। অনেকে তো আবার এটা অবিশ্বাসও করে, যেমন আমার এই বাড়ির মালিক অমলাকান্ত বাবুরা।
হরি এও বলেছে গায়ের কিছু সাধারণ মানুষ আছে যারা মানে, তবে তারা কেউ কখনো এই ডাক শোনেনি। সে ডাকে। নিবারণের মুখ থেকে এমন কথা শুনতেই চমকে উঠল অমৃতা। আশপাশটা দেখে নিয়ে ক্ষীণ কণ্ঠে জিজ্ঞেস করল, আপনি শুনেছেন? শুনেছি, কয়েকটা পূর্ণিমার রাতে। তবে আমার ধারণা এই পূর্ণিমার রাতগুলো অন্য রাতের থেকে একদম আলাদা হয়। কোনো এক সম্মোহনী জাদুমন্ত্র গ্রামবাসীকে গভীর নিদ্রায় আচ্ছন্ন করে দেয়। তারপর সেই ডাক তার শিকারকে ডাকে। সে ডাক হলো মৃত্যু ডাক। একমাত্র শিকার শুনতে পায়। আমার ধারণা শিকার তার ডাকের পিছু নিলেই মৃত্যু অনিবার্য। অমৃতাকে চুপচাপ থাকতে দেখে পুরোহিত মশাই বললেন, ঘটনার সূত্রপাত বছর ৩-৪ আগে। প্রথমে বাঁড়ুজ্জেদের বাড়ির বড় মেয়েটার দেহ উদ্ধার হয় এই গ্রামের শেষ প্রান্তে থাকা বাঁশ বাগানের কুয়োটার থেকে। তারপর একে একে আরো অনেক যুবতী নারীর দেহ উদ্ধার হয় ওই কুয়ো থেকেই। একটা সময় ওই কুয়োর জল পান করতে আশেপাশে গ্রামবাসীরাও ছুটে আসতো সেই বাঁশ বাগানে। ওই সামনের ভগ্ন প্রায় শিব মন্দিরটা সেই সময় লোকে লোকে ছেয়ে থাকত। কত সুন্দর ছিল তখন মন্দিরটা। অথচ একে একে মৃতদেহ মেলার জন্য আজ ওই জায়গাটা সকলের কাছেই অভিশপ্ত হয়ে উঠেছে, পরিত্যক্ত হয়ে উঠেছে। আর কেউ যায় না সেই কুয়োর জল পান করতে। আমি জানি না এ আত্মহত্যা সত্যি কোনো অভিশাপের কারণে হয়েছে নাকি মেয়েগুলো নিজস্ব সমস্যার কারণে। কিন্তু আপনি তো সবটাই বুঝতে পারছেন, তাহলে আপনি কেন আটকাচ্ছেন না? অমৃতার কথায় নিবারণ চক্রবর্তীর মুখে নেমে এলো কালো মেঘ। মুখের বলিরেখাগুলো যেন আরো স্পষ্ট হয়ে উঠল। শুকনো হেসে তিনি বললেন, সবটা আমার হাতের মুঠোয় থাকলে নিজের বড় মেয়েটাকে সেই মারণ বিপদের হাত থেকে আটকাতে পারতাম না। থমকে গেল অমৃতা। সে জানত পুরোহিত মশাইয়ের একটি মাত্র মেয়ে, কিন্তু আমার বড় মেয়েটার মৃতদেহ ওই কুয়ো থেকে পাওয়া গিয়েছিল। সেদিনও পূর্ণিমার রাত ছিল। সে মারণ ফাঁদের ডাক আমিও শুনতে পেয়েছিলাম। একটা সুঘ্রাণ আমিও পেয়েছিলাম। কিন্তু কেমন যেন অবশ হয়ে গিয়েছিলাম আমি। সে সুর বড়ই বেদনাদায়ক আর আরতি ভরা। অথচ কি মধুর। বেহুশ হতে পারে মানুষ সে সুরে, কিংবা সম্মোহিত। এইটুকু বলে থামলেন পুরোহিত মশাই। চোখের কোলের জলটা মুছে আবারও শুরু করলেন। পরের দিন ঘরে কোথাও আমার মালতীকে খুঁজে পেলাম না আমি। গ্রামের কিছু লোকের থেকে খবর পেলাম আমার বড় মেয়ে মালতীকে ওই কুয়োয় ভেসে থাকতে দেখা গেছে। সামনে শিব মন্দিরের সেবক শঙ্কর রোজকার মতন মন্দিরের তালা খুলতে গিয়ে লক্ষ্য করল বাঁশ বাগান থেকে একদল কুকুর ডেকে চলেছে অনর্গল। খারাপ কিছু আন্দাজ করে শঙ্কর ওখানে যেতেই অবরুদ্ধ হয়ে এলো পুরোহিত মশাইয়ের কণ্ঠস্বর। অমৃতা একভাবে ওনার কথা শুনছিলেন। তার মানে সেদিন ওই সুর নিঃশ্বের শিকার ব্যতীত পুরোহিত মশাইও শুনেছিল। মানে শোনা যায়, তাহলে প্রতিটা গ্রামবাসী কেন শোনে না? আচ্ছা পুরোহিত মশাই, আপনি কিভাবে শুনতে পেলেন? আপনি তো শিকার ছিলেন না ওই মৃত্যুর ডাকের। ঈশ্বরের আরাধনার ফল হয়তো। আমি আমার ষষ্ঠ ইন্দ্রিয়কে সজাগ রাখতে সক্ষম হয়েছিলাম। তাছাড়া দৈব বল কারোর থাকলে সে শুধুমাত্র নিশির ডাক পরিষ্কারভাবে শুনতেই পারবে না, সে ডাকে প্রতিক্রিয়াও দিতে পারবে। আরও একটা বিষয় হলো, সেই দৈব বলের জোরে কেউ যদি সেই নিশির কবল থেকে তার শিকারকে রক্ষা করতে পারে,
তবে সেই নিশির ক্ষমতা অনিবার্যভাবে শেষ হবে। মন্দির থেকে ফেরার সময় একটা প্রশ্ন করেছিল পুরোহিত মশাইকে অমৃতা। আচ্ছা, এই নিশি কোন সুরে ডাকে? মানে কারোর নাম ধরে নাকি কারোর গলার স্বর বদলে? নিশি মানেই যে নাম ধরে ডাকবে তাহা নয়। কখনো কখনো সেই সুর কণ্ঠস্বরের নয়, বাদ্যযন্ত্রেরও হতে পারে, এক মধুর সুর। বাড়ি ফেরার পথে এ নিয়ে অনেক ভাবনা চিন্তা করল অমৃতা। নিশির ডাক, কেন ডাকে এই নিশি? কি কারণ? আর কিভাবে ডাকে? কণ্ঠস্বর দিয়ে? তবে হঠাৎই ওর গত পূর্ণিমার রাতটার কথা মনে পড়ল, যেদিন পরীক্ষার খাতাপত্র দেখছিল ও। সেদিন একটা সুরেলা বাঁশির শব্দ পেয়েছিল, বাদ্যযন্ত্রের সুর। তার মানে ওটাই তবে নিশির ডাক ছিল। এটা তো ভেবে দেখেনি অমৃতা। তাহলে সে রাতে ওকেও কি ডেকেছিল নিশি? তাহলে ও কেন সাড়া দিল না? না, ঘুম পেয়েছিল ওর, অনেকটা পুরোহিত মশাইয়ের মতোই। তার মানে পূর্ণিমার রাতে গোটা গ্রামকে ওই নিশি মন্ত্র বলে ঘুম পাড়ালেও কিছু দৈব বল সম্পন্ন মানুষকে পারবে না। অথচ অমৃতা ভেবে পেল না তার মধ্যে কি এমন দৈব বল থাকতে পারে। নতুন বাড়িতে কেমন অভিজ্ঞতা হচ্ছে? টিফিনের আগে ক্লাসটা শেষ করে সবে কমন রুমে এসে বসেছিল অমৃতা। ঘটনার পর বেশ কিছুদিন অতিবাহিত। এমন সময় ওর সহকর্মী জবা জিজ্ঞেস করল। কাঁধ ঝাঁকিয়ে অমৃতা জবাব দেয়, কেন, ভালোই তো। এমন সময় ওর পাশের এক সহকর্মী বলে উঠলেন, ভালো হলেই ভালো। আর শুনেছি ওই ভদ্রলোক নাকি খুব বাছবিচার করে বাড়ি ভাড়া দেয়। আরে আমাদের এক কলিগ, কি যেন নাম ছিল, হ্যাঁ 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 প্রশান্ত, প্রশান্ত। বাবা, কিছুতেই ওকে বাড়ি ভাড়া দিল না। কত অনুরোধ করেছিল ছেলেটা, মিষ্টি মুখে সাফ না জানিয়ে দিয়েছিল। তারপর তো 3খানা গ্রাম পেরিয়ে আসতে হতো ছেলেটাকে। সাইকেল নিয়ে 7 সকালবেলা বেরোতে হতো। মোটেও না, জ্যাঠামশাই জেঠিমা অমন মানুষই নন। আর থাকতে বারণ করবেনই বা কেন? আরে নিচু জাতি ছিল বলে। সে কি, আজকালকার দিনে ওইসব জাতপাতের বাছবিচার করা হয়? হয় হয়, প্রাচীনকালে এসব অনেক বাছবিচার ছিল। তবে কিছু মানুষের মনোভাবনা এখনো সেই প্রাচীনই রয়ে গেছে। একগুয়ে অভ্যাস বা স্বভাব আর কি, তা বদলানো সহজে সম্ভব নয়। কিছু বুঝতে পারল না অমৃতা। জ্যাঠামশাই আর জেঠিমাকে মোটেও এমন নিচু মানসিকতার মনে হয়নি ওর। হতে পারে কোনো ভুল বোঝাবুঝি হয়েছিল। স্কুলের ঘন্টা পড়তেই চমক ফিরল অমৃতার। দ্রুত পরের ক্লাসের জন্য তৈরি হয়ে চেয়ার ছেড়ে উঠল। তখনও সেই সহকর্মী জবার সাথে কথা বলছিল। ওই বাড়িতে কাউকেই ভাড়া দেওয়া হয় না এমনটাই বলছিল, শুধুমাত্র ব্রাহ্মণ ছাড়া। সেদিন ছিল পূর্ণিমার রাত, প্রায় 1:30 বাজতে যায়। অমৃতা একটু তাড়াতাড়ি শুয়ে পড়েছিল। সত্যি বলতে বিছানায় পিঠ ঠেকালেও ঘুমায়নি সে। সেই সুরটার অপেক্ষা করছিল, কিন্তু কোনো শব্দ পেল না। নিচের ঘর থেকে ভেসে এলো ঢং ঢং দেওয়াল ঘড়ির শব্দ। অমৃতা আন্দাজ করে 2টো বাজল। এদিকে নির্ঘুম শুয়ে থাকতে থাকতে তৃষ্ণাও পেয়েছে বড়। কাজেই বিছানা ছেড়ে উঠে বসল সে। যথারীতি বিকেল থেকেই আলো নেই গ্রামে। হ্যারিকেন হাতে নিচে রান্নাঘরে যাওয়ার জন্য সবে উঠেছে অমৃতা। হঠাৎই দূর থেকে একটা বাঁশির শব্দ কানে এলো ওর। আচমকাই শিহরণ খেলে গেল ওর সারা শরীর জুড়ে। একটা ভয়াবহ হিমেল বাতাস ঘিরে ধরল ওকে চারিদিক থেকে। হ্যারিকেনটা ঘরের এক কোণে রেখে ধীর পায়ে
জানালার কাছে এসে দাঁড়ালো। বাড়ির সামনের রাস্তাটা তখন নিঝুম অন্ধকারের মাঝেও পূর্ণিমার তীব্র জ্যোৎস্নার কারণে দৃশ্যমান। বেশ ভালোই দেখা যাচ্ছিল বাইরের প্রকৃতি। চুপচাপ বাইরের পরিবেশটা লক্ষ্য করছিল অমৃতা। হঠাৎই পায়ের নুপুরের শব্দ পেল সে। নিচের রাস্তাটায় তাকাতেই দেখল একটা নারী মূর্তি দ্রুত পায়ে ওদের বাড়িটা পাশ কাটিয়ে পুকুর ঘাটের দিকে যাচ্ছে। বুকের ভিতরটা ধক করে উঠল অমৃতার। হ্যারিকেনটা হাতে নিয়ে সে দ্রুত নিচে নেমে এলো। রান্নাঘরের সামনেটায় হরি বিছানা করে শোয়ে। অমৃতা দ্রুত হরির কাছে এসে ওকে ডাকতে লাগলো, হরিদা, ও হরিদা, ওঠো, ওঠো না, আরে ও হরিদা। অমৃতার ডাকাডাকিতে ঘুম চোখে উঠে বসলো হরি। কি হলো দিদিমণি? নিশি ডাকছে। অমৃতার কথা শুনে ঘুম ছুটে গেল হরির। বড় বড় চোখে জিজ্ঞাসা করলো, কই? বাঁশির শব্দ শুনতে পাচ্ছ না? না তো। আজ আরো একটা বলি দেবে নিশি, এক্ষুনি চলো, বাঁচাতে হবে ওকে। এসব কি বলছো তুমি দিদিমণি? এক্ষুনি চলো। হাতে হ্যারিকেন ধরে হরিকে নিয়ে দ্রুত বেরিয়ে এলো বাড়ির বাইরে অমৃতা। সে নারী মূর্তি ইতিমধ্যেই অনেকটা হেঁটে গেলেও নুপুরের শব্দ ভেসে আসছিল দূর থেকে। হরিদা, শুনতে পেলে? পাচ্ছি। আমি টর্চটাও এনেছি। নুপুরের শব্দ আসছে ওই পুকুর ঘাটের দিক থেকে। চলো চলো। দ্রুত পায়ে অমৃতা আর হরি নারী মূর্তিকে অনুসরণ করছিল। কিন্তু এ কি? হরির চোখ কপালে উঠল। সে নারী মূর্তি তো সোজা বাঁশবাগানের দিকে এগোচ্ছিল। অমৃতা অবাক। এদিকটায় এর আগেও কখনো আসেনি। কাছের শিব মন্দিরটায় এলেও বাঁশবাগানের ভেতরে ঢোকেনি কখনো। এই প্রথম ভেতরে ঢুকলো সে। হ্যারিকেন আর টর্চের আলোয় চারপাশটা বেশ আলোকিত হলেও কোনো এক অদৃশ্য বলে হঠাৎই হ্যারিকেনের আলো নিভে গেল। হরির টর্চটাও নিভু নিভু করে শেষমেশ নিভেই গেল। এখন ভরসা ছিল পূর্ণিমার জ্যোৎস্নার আলো। সত্যি সে আলো যেন স্নান করিয়ে দিচ্ছিল চারপাশ। টর্চের আলোয় পরিষ্কার হরি দেখতে পায় পারুলকে। দিদিমণি, এ যে আমাদের পারুল গো, পুরোহিতের মেয়ে। অতি সন্তর্পণ কণ্ঠে অমৃতার উদ্দেশ্যে বলল হরি। অমৃতাও হতবাক। বাঁশবাগানের আড়াল থেকে দুজনে পরিষ্কার দেখতে পাচ্ছিল পারুল সোজা কুয়োর দিকে এগোচ্ছে। আর নিজেকে সংযত রাখতে পারল না অমৃতা। দ্রুত হরির হাত ছাড়িয়ে পারুলের কাছে এসে চিৎকার করে ওকে ডাকল, পারুল। না, কোনো সাড়া দিল না পারুল। কুয়োর একদম কাছাকাছি চলে এলে অমৃতা বাধ্য হয়ে পেছন থেকে শক্ত করে চেপে ধরল পারুলের কনুই। মুহূর্তের মধ্যেই সারা শরীরে বিদ্যুৎ খেলে গেল অমৃতার। ছোটবেলায় একবারও ধুম জ্বর হয়েছিল। সে জ্বর কিছুতেই কমছিল না। সেই সাথে মুখ দিয়ে বেরোচ্ছিল রক্ত। কোনো ডাক্তারের ওষুধ কাজ করছিল না। প্রায় মরমর অবস্থাকালীন অমৃতার মাসি এক শাস্ত্রী মহাশয়ের ঠিকানা দিয়েছিল ওর মাকে। বছর 40-এর সেই ভদ্রলোক কেবল জ্যোতিষী ছিলেন না, সেই সাথে বড় মাপের একজন তান্ত্রিকও ছিলেন। মায়ের শোকাতুর মুখ দেখে তিনি একটি মহাযজ্ঞের আয়োজন করেছিলেন। যজ্ঞ শেষে একটি তাবিজ পরিয়ে দিয়েছিলেন তিনি অমৃতার হাতে। অদ্ভুত এক স্বস্তিবোধ করছিল তখন সে। তারপর 2-1 দিনের মধ্যেই সম্পূর্ণ সুস্থ হয়ে উঠেছিল সে। শাস্ত্রী মশাই বলেছিলেন এই তাবিজ যেন সে কোনোদিন হাত থেকে না খোলেনি অমৃতা। ছোটবেলায় ভয়ে আর বড়বেলায় মায়ের মন রাখতে। কিন্তু আজ হঠাৎই অমৃতার হাতের সেই তাবিজ প্রচণ্ড গরম হয়ে উঠেছিল। পারুলকে তখনও ধরে রেখেছে অমৃতা। অনুমান করল পারুলের হিমশীতল হয়ে ওঠা শরীরটা ধীরে ধীরে স্বাভাবিক উষ্ণতায় ফিরছে। এমনকি আশপাশের অস্বাভাবিক তীব্র শীতল একটা পরিবেশ এতক্ষণ অনুভব করছিল অমৃতা, সেটিও ধীরে ধীরে স্বাভাবিক হয়ে আসছিল। যেন মনে হলো কোনো অদৃশ্য ঋণাত্মক শক্তির তাণ্ডব ধীরে ধীরে স্থিমিত হয়ে আসছিল।
মনে হলো সে ভয়ঙ্কর শক্তিকে সম্পূর্ণভাবে শোষণ করে নিচ্ছিল অমৃতার হাতের সেই মন্ত্রপুত তাবিজ। কয়েক মুহূর্তের বিলম্বতা, ধীরে ধীরে পারুল স্বাভাবিক অবস্থায় ফিরে এলো। আকস্মিক টর্চের আলো জ্বলে উঠল, ধরে প্রাণ এলো অমৃতার। জলজল হতবাক দৃষ্টিতে টর্চ আর হ্যারিকেন হাতে সামনে চেয়েছিল হরি। অমৃতা তখনও আলতো করে ধরে রেখেছিল পারুলের হাত। গ্রামবাসীদের কাছে বিষয়টা সত্যি আশ্চর্যের ছিল, তবে অমৃতাকে তারা অনেক ধন্যবাদ জানালো, বিশেষত অমলাকান্ত আর মৃদুলা। ইতিমধ্যেই পাশের গ্রাম থেকে ফিরে এসেছেন নিবারণ চক্রবর্তী। ঘটনাটা শোনার পর দম বন্ধ হয়ে এসেছিল ওনার, তবে ঘরে ঘুমন্ত পারুলকে দেখে স্বস্তি পেলেন তিনি। সকালবেলায় বাঁশতলার সামনে জমায়েত হয়েছিল গ্রামবাসীরা। হরির দৌলতে গোটা গ্রামেই ঘটনাটা ছড়িয়ে যায়। চাক্ষুষ যে দৃশ্য হরি দেখেছিল তা সত্যি অবিশ্বাসের ঘরে থেকেও বিশ্বাসযোগ্য। পারুলের কিছু মনে নেই যে কিভাবে সে বাইরে বেরিয়ে এসেছিল। কোনো এক সুঘ্রাণ সম্ভবত তাকে টেনে নিয়ে গেছিল ওই কুয়োর দিকে। শিব মন্দিরের চাতালে চুপচাপ বসেছিল অমৃতা। এখনো অজানা আতঙ্কে হাত পা কাঁপছে তার। পাশে বসে ওকে সান্ত্বনা দিচ্ছিলেন মৃদুলা। গ্রামের আরও কিছু মহিলা ওকে ঘিরে বসে আছে, সকলেই আতঙ্কিত। এ যে স্বাভাবিক দুর্ঘটনা নয়। আর নিবারণ ঠাকুর সত্য বলছিল তা কিছু কিছু বিশ্বাস করছিল গ্রামবাসীরা। একজন আশ্চর্য হয়ে জিজ্ঞেস করল, আচ্ছা, আমি তো বুঝলাম না বাবা, এই নিশির ডাক কখন ডাকে আর কিভাবে ডাকে, আর কেনই বা ডাকে? কি সুরাহা এ? অমলাকান্ত বাবু নিবারণ চক্রবর্তীর দিকে তাকিয়ে বললেন, পুরোহিত মশাই, কিছু বলুন আপনি। এর সমাধান পুলিশ করতে পারবে না, আপনি কিছু করুন। ওই নিশি কোথা থেকে এলো? আমার গ্রামের মেয়েদের কিভাবে শিকার করছে? এক মহিলা অমৃতার উদ্দেশ্যে জিজ্ঞাসা করল, আমরা তো কেউ শব্দটা পেলামই না, তুমি পেলে কিভাবে? আর আমাদের পারুলকে কোন জাদু বলে বাঁচালে? ওই তাবিজ। অমৃতার ইশারায় চুপ করে যায় হরি। বলতে বারণ করেছে অমৃতা ওটার ব্যাপারে। খুব সাধারণ গলায় অমৃতা বলল, ওকে ধরে গায়ত্রী মন্ত্র জপ করছিলাম, দেখলাম হুঁশ ফিরে এসেছিল ওর। আর নিশির ডাক ওভাবে আমিও পাইনি। আমি তো এমনি জল খেতে উঠেছিলাম, জানালার কাছে উকি দিতেই দেখলাম কেউ সামনের রাস্তা ধরে হেঁটে যাচ্ছে। নারী ছায়া মূর্তি, তা বুঝতেও পেরেছিলাম। এত রাতে কেউ রাস্তায়, এটা ভেবে খটকা লাগায় হরিকে নিয়ে পিছু নিয়েছিলাম। ব্যাস, বাকি কি আর হতে চলেছিল আমি নিজেও জানতাম না। অমৃতার কথায় অবিশ্বাস করার মতো কিছুই ছিল না, তবে খটকা তো অমৃতার মধ্যে ছিল। ওই নিশি গ্রামের সব মেয়েদের লক্ষ্য করে শিকার করছে তা নয়, কিছু বাছবিচার তো করছে, নয়তো 3 থেকে 4 বছরের মাঝে অনেকগুলো পূর্ণিমা আসার কথা। সবকটায় নিশি শিকার করলে তো আরো প্রাণ যাওয়ার কথা, যায়নি। কিছু একটা ব্যাপার তো আছেই। হরিকে নিয়ে নিজের ঘরে ফিরে এলো অমৃতা। হরিদা, পরপর যে কজন মারা যায় তাদের নাম বলো তো, আর কবে কবে মারা গেছে বলো। এদিকে শিব মন্দিরের চাতালে তখনও গ্রামবাসীর জমায়েত বসেছিল। অমলাকান্তের কথায় নিবারণ উত্তর দিল, এ আমার সাধ্যি নয়, তবে আজ আমি করেছিলাম। এদিকে আসুন আপনারা সবাই। নিবারণ চক্রবর্তী গ্রামের কিছু মানুষকে নিয়ে শিব মন্দিরের ভেতরে প্রবেশ করলেন। সকলেই শিব মূর্তির দিকে তাকিয়ে চমকে উঠল। শ্বেতপাথরের বেদিতে বসানো মহাদেবের শ্বেত শুভ্র মূর্তি অদ্ভুত এক দৈব জ্যোতি বিকিরণ করছে, কিন্তু মূর্তির এক জায়গায় কৃষ্ণবর্ণ, কোনো কালো দাগ নয়। যেন মনে হচ্ছিল এক রাশ কালো অন্ধকার কেউ লেপে দিয়েছিল সেই জ্যোতির্ময় মূর্তির গায়ে। এটা কি? এর অর্থ
এক ভয়ঙ্কর অশুভ ছায়া বিস্তার লাভ করেছে এই গ্রামে। সে এই গ্রামের পবিত্রতা নষ্ট করছে। আর সেই অশুভ শক্তির উপস্থিতি লক্ষণীয় এই জ্যোতির্ময় দেবমূর্তির ওপর লেপে থাকা কালিমায়। এই কালিমাই ঈশ্বরের সাবধান বাণী। আর সে অশুভ শক্তির সাথেই নিশির ডাক জড়িয়ে আছে। এইবার সকল গ্রামবাসীর মনের মাঝেই আতঙ্ক প্রবেশ করল। হ্যাঁ, কোনো উপায় কি নেই? তার আগে ওই নিশি কি চায় তা আমাদের জানতে হবে। কেন এমনটা করছে সে? আর তার জন্য দক্ষ সাধকের প্রয়োজন। আমি তো সামান্য দেবদেবীর আরাধনা করা পূজারী মাত্র। এদিকে খাতা পেন নিয়ে বসেছে অমৃতা। ওর পাশে দাঁড়িয়ে হরি একের পর এক নাম এবং মৃত্যুর সময় বলছিল। ভালোভাবে লেখাগুলো দেখে অমৃতা বলল, হরিদা, যে কটা নাম দেখতে পাচ্ছি এদের সবাই মেয়ে। আর মৃত্যুও ঘটেছে পূর্ণিমা রাতে। আর সকলেরই সামনে বিয়ে ছিল। এগুলো পুরোহিত মশাইও বলেছিলেন। এখন উপায় কি সেইটা বলো দিদিমণি। একটা খটকা তাও থেকে যাচ্ছিল অমৃতার মনের মাঝে। কি খটকা বুঝতে পারছিল না। হঠাৎই চোখ দুটো জ্বলে উঠল ওর। হরিদা, আরও একটা বিষয় আছে যেটা আমরা এখনো ধরতে পারিনি। বিয়ের বয়স যাদের হয়েছিল তাদের স্বীকার করেছে এই নিশি, সে তো বটেই। সেই সাথে এই গ্রামের সব মেয়েকে সে নিজের শিকার বানাচ্ছে না, বেছে বেছে শুধুমাত্র ব্রাহ্মণ বাড়ির মেয়েকেই। কিন্তু কিসের এত বিদ্বেষ ওই অশুভ শক্তির ব্রাহ্মণ মেয়েগুলার উপর? আমার মনে হয় এই অশুভ শক্তি এই গ্রামে বিয়ে হতে দেবে না। তবে ব্রাহ্মণ মেয়েদের কিন্তু কেন? আচ্ছা, পারুলের তো বিয়ের কথা চলেনি, তাহলে? নিবারণ পুরোহিত তো পারুলের বিয়ের কথা বলতেই পাশে গ্রামে গিয়েছিল। ছেলেও বোবা, যে কারণে ছেলের বাড়ি বিয়েটা দিতে রাজি হয়েছিল। চমকে তাকালো অমৃতা হরির দিকে, ঠোঁটে এক দ্বিধান্বিত বিজয়ী হাসি। এইদিকে পুরোহিত মশাইয়ের কথায় অমলাকান্ত বললেন, তাহলে আমরা কি করব? এর কি কোনো উপায় নেই? ওই নিশিকে তন্ত্র বলে বাঁধতে হবে। গোটা গ্রামকে তার মন্ত্র বলে গভীর ঘুমে আচ্ছন্ন করতে পারছে। অর্থাৎ শক্তিশালী এই অশুভ শক্তি। আমার পক্ষে সম্ভব। আমি একজনকে চিনি, যার দ্বারা সম্ভব এই মূর্তির থেকে কালিমাকে মুছে ফেলা আর এই গ্রাম থেকে এই অভিশাপকে। অমৃতা দ্রুত এগিয়ে এলো গ্রামবাসীর কাছে। অমৃতার কাছে এগিয়ে এলেন অমলাকান্ত। তারপর ওর মাথায় হাত রেখে বললেন, তোর ওপর ভরসা আছে মা, ভরসা আছে। তবে এর জন্য হরিদাকে কলকাতায় পাঠাতে হবে। আমি দুটো ঠিকানা লিখে দিয়েছি। এক আমার বাড়ি, সেখানে আমার বাবার সাথে দেখা করবে। আমি চিঠিতে সব লিখেছি। হরিদা সেটা দিলে বাবার যা বোঝার ঠিক বুঝে যাবেন। তারপর যা করার বাবাই করে দেবেন। আপনারা নিশ্চিন্তে থাকতে পারেন। আগামী পূর্ণিমায় এই নিশি অবশ্যই এই গ্রাম থেকে নিশ্চিহ্ন হবে। কিছুক্ষণ এ বিষয়ে আলোচনা চলল। অতঃপর যে যার বাড়ি ফিরে গেল। অমৃতা হরির সাথে বাড়ির পথে হাঁটছিল। হঠাৎই হরি আপন মনে বলে উঠল, এই সব ঘটতে শুরু করলো সেদিন থেকে, যেদিন রঘুর দেহকানি মিলল ওই কুয়াতে। রঘু? কে রঘু? কেউ নয়, কেউ নয়। আমি যাই, কলকাতার জন্য রওনা দিতে হবে তো। অমৃতার সন্দেহ গাঢ় হলো। এক হাতে যেমন তালি বাজে না, তেমনি এমনি এমনি এই গ্রামে নিশির উদয় হয়নি। কিছু একটা অতীত তো আছেই এই গায়ের, যা রাগ ঢাক করা হচ্ছে। ফিরে গেল অমৃতা পুরোহিত মশাইয়ের কাছে। রঘু এই গায়ের ছেলে। সে সহজ সরল ছেলে ছিল। 3-4 বছর আগে
ওই কুয়োতেই ঝাঁপ দিয়ে মারা যায়। ওই প্রথম শুরু আত্মহত্যার। তারপর একে একে গ্রামের মেয়েগুলো। কোনোভাবে রঘুর আত্মা কি? না না, ওর তো শেষকৃত্য হয়েছিল। ছেলেটা চাষবাস করত, ঘরে মা আর ছেলে থাকত। কেন যে আত্মহত্যা করলো কে জানে। ওর কোনো আক্রোশ থাকতে পারে গ্রামের মেয়েদের ওপর? মনে তো হয় না। ভালো ছেলে ছিল যে। অমৃতা কিছু বলল না, তবে ও জানে আক্রোশ ভালো মানুষকে করে তুলতে পারে ভয়ঙ্কর। রঘু সম্পর্কে জানতেই হবে ওকে। আচ্ছা, ওর মা, ওর বাড়ি? হ্যাঁ, ওর বাড়ি আছে গ্রামের মাঠটার কাছে। তবে ও বাড়ি আজ তালা বন্ধ। ওর আত্মহত্যার পরপরই ওর মা অসুস্থ হয়ে মারা যান। তারপর থেকেই গ্রামের বুকে ঘনিয়ে আসে এই ঘোর বিপদ। এরপর কিছুদিন রঘুর ব্যাপারে বিশদে জানতে শুরু করে অমৃতা। অমলাকান্ত বাবু হোক বা মৃদুলা দেবী, দুজনকেই একটু অদ্ভুত লাগলো ওর। আগে যারা স্বাভাবিকভাবে কথাবার্তা বলতো, আজকাল আর বলে না, একটু সন্দেহের চোখে দেখে। কিন্তু ওনাদের তো অমৃতার ওপর ভরসা ছিল। গ্রামকে স্বাভাবিক করতে তো ওনারাও চান। তাহলে থমথমে ভারী মুখ কেন ওনার? চিন্তায়? অমৃতার থেকেও কিছু খোঁজ নেয় না, তবে অমৃতাকে অনুসরণ করার জন্য অবশ্যই লোক লাগায়। প্রথমে অবাক হয়েছিল অমৃতা, কেন এমন করছে তারা? অমৃতার ওপর কি বিশ্বাস নেই? পরে বুঝল এর পেছনে অন্য কারণ থাকতে পারে, আর সেটাই অমৃতাকে খুঁজে বের করতে হবে কি কারণ। আজ স্কুল থেকে ফেরার সময় রঘুর বাড়ির সামনে এসেছিল। তালাবন্ধ মাটির ঘর, খড়ের চাল, দেখলে বোঝাই যায় বেশ গরিব। কোনো কিছু না ভেবে একটা ইটের সহায়তায় তালাটা ভাঙল অমৃতা। ঘরে ঢুকে সে দেখল মাকড়সা জাল বুনছে। ধুলো জমেছে চারিপাশে। তক্তাপোষ, রান্নার জায়গা, সবেতে ঝুল, অপরিচ্ছন্নতা। বহু বছর না ঘর খোলা হলে যা হয় আর কি। এর মাঝেই একটা অদ্ভুত জিনিস খুঁজে পেল অমৃতা, এক গুচ্ছ বাঁশি। অনুমান করতে পারল এই রঘু বাঁশি বাজাতো। পুরোহিত মশাইকে জানাতে হবে বিষয়টা। বাঁশি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রঘু বাঁশি বাজাতো, খুব সুন্দর বাঁশি বাজাতো। ঈশ্বর, তবে কি রঘু? কিন্তু ওর কিসের আক্রোশ এই গ্রামের ওপর? সেটার উত্তর তো রঘুই দিতে পারবে। মন্দির থেকে বেরিয়ে উপাধ্যায় ভবন পৌঁছতেই অমৃতা তার ভাইকে দেখতে পেল। সাথে ছিল একজন বয়স্ক ভদ্রলোক, শাস্ত্রী মশাই। অমৃতা ভাবছিল ছেলেবেলার রোগটা না হলে হয়তো শাস্ত্রী মশাইকে কখনো চেনাই হতো না। তার তাবিজের জোর কতটা তার চাক্ষুষ সাক্ষী অমৃতার হরিদা নিজেরাই। চায়ের কাপ নামিয়ে শাস্ত্রী মশাই বললেন, হরির কাছ থেকে আসার পথে সবটা শুনেছি। অমলাকান্ত বাবুও অল্প বিস্তর বললেন। মোটামুটি যা বোঝার বুঝে গেছি আমি। অমৃতা ওনার পা ছুঁয়ে প্রণাম করে বলল, ভালো আছেন শাস্ত্রী মশাই? হ্যাঁ, ঠিক আছি। চিঠিতে তোর বক্তব্য পড়ে আর কাল বিলম্ব করলাম না, হরির সাথেই চলে এলাম। তা আমি একবার ওই কুয়োর কাছটায় যেতে চাই। বেশ তো, হরি যাবে আপনাদের সঙ্গে। দেখুন, যদি কিছু করা সম্ভব হয়। হ্যাঁ, আর একটা মেয়েরও যাতে প্রাণ না যায়। মৃদুলা আঁচল দিয়ে চোখ মুছলেন। তবে অমৃতার এইবার এই দম্পতির ওপর একটু সন্দেহ হলো। কিছু একটা ব্যাপার তো আছেই এদের সাথে জড়িয়ে, রঘুর মৃত্যু নিয়ে।
নতুবা অমৃতার উপর নজর রাখছিল কেন লোক দিয়ে? কি লুকোতে চাইছে? গভীর বাঁশবাগান, নিচে অজস্র পাতা পোতা পড়ে স্তর জমেছে। গভীরভাবে কুয়োর চারপাশের জায়গাটা নিরীক্ষণ করছিল শাস্ত্রী মশাই। অমৃতা, হরি আর অমৃতার ভাইও ছিল সেখানে। আসার পথে শাস্ত্রী মশাইকে জানিয়েছিল অমৃতা যে হরি কিছু হলেও জানতে পারে, তবে সহজে বোধহয় সবটা বলবে না। শাস্ত্রী মশাই বিশ্বাস রাখতে বলেছিলেন। পেছনে হাত গুটিয়ে অতঃপর হরির দিকে ঘুরলেন শাস্ত্রী মশাই। গেরুয়া বসন, কপালে লাল গভীর তিলক, দু চোখে তীক্ষ্ণতা, হাতে রুদ্রাক্ষের মালা জড়ানো, গলায়ও ঝোলানো, লম্বা লম্বা কাঁচা পাকা চুলগুলো পেতে আঁচড়ানো। শাস্ত্রীমশাই সরাসরি হরির চোখে চোখ রেখেই জিজ্ঞেস করলেন, তা বাবা হরি, বছরখানেক আগে রঘুর সাথে কি হয়েছিল বলো তো? সে দৃষ্টিতে কি ছিল জানা নেই। হরি অস্ফুটে বলতে শুরু করল, অমলাকান্তবাবুর নাতনির সাথে গোপনে প্রেম শুরু হয় রঘুর। এক গায়ে থাকে। প্রেম হওয়াটা তো অস্বাভাবিক কিছু ছিল না, তবে বাবু জানতে পারায় খুব ঝামেলা হয়। ব্রাহ্মণ বাড়ির মেয়ে হয়ে ওনার নাতনির একটা নিচু জাতের ছেলের সাথে মেলামেশা করছে, এটা কিছুতেই তিনি মেনে নিতে পারলেন না। অন্যত্র নাতনির বিয়ে ঠিক করে দেন। কিন্তু বিয়ের আগের রাত্রেই কিছু একটা ঘটেছিল, যা আমার জানা নেই। ভয়ঙ্কর কিছু একটা। হরির কথা গ্রামের কিছু মানুষ আড়াল থেকে শুনতে পায়। তারা কিছু আন্দাজ করে সদল বলে চড়াও হয় অমলাকান্তের বাড়িতে। চিৎকার চেঁচামেচি শুরু হয়। তারা একরকম ধারণা করেই নেয় অমলাকান্তবাবুর কোনো কাজে রঘুর আত্মা অসন্তুষ্ট হয়, বা রঘুর সাথে অমলাকান্তবাবুই কিছু করেছে যার বদলা রঘুর অশরীরই নিচ্ছে। ইতিমধ্যে সেখানে শাস্ত্রীমশাইকে নিয়ে অমৃতা পৌঁছয়। পেছনে হরি আর অমৃতার ভাই। জটলা দেখে প্রথমে একটু অবাক হলেও অমৃতা অমলাকান্তবাবুর পরিস্থিতি আর বয়সের কথা চিন্তা করে সবাইকে চুপ করতে বলে। তারপর এগিয়ে আসে অমলাকান্তবাবুর কাছে। জ্যাঠামশাই, আমি মন থেকে আপনাকে শ্রদ্ধা করি, কিন্তু এই গ্রামের অভিশাপের সাথে যদি আপনি জড়িত থাকেন তবে দয়া করে খুলে বলুন বিষয়টা। শাস্ত্রীমশাইয়ের তবে প্রতিকার করতে সুবিধা হবে। উপাধ্যায় বাবু, আমরা আপনারে এত সম্মান করতাম, আর আপনি কি করেছিলেন রঘুর সাথে? আপনার নাতনির সাথে সম্পর্ক ছিল ওর, জানতাম। তারপর ওর বিয়ে ঠিক হওয়ায় নাকি ও আত্মহত্যা করলো? এটাই ঘটনা নাকি অন্য কিছু? আর কিছু করার নেই, সত্যিটা বলে দাও সবাইকে। তোমার জাত পাতের বাদ বিচারের কারণেই এই গ্রামে অমঙ্গলের ছায়া পড়েছে। আমার নাতনি যামিনীর সাথে যখন জানতে পারলাম রঘুর সম্পর্ক আছে, মাথায় রক্ত চড়ল। পঞ্চায়েতে কথা উঠেছিল, তখন বেশিরভাগ গ্রামের গণ্যমান্যরা আমাকেই সমর্থন করে এবং ওদের সম্পর্কটা মেনে নেয় না। আমরা ব্রাহ্মণ, এই জাতপাত মূল কারণ হলেও আমার চিন্তা ছিল একমাত্র নাতনি যামিনীর জন্যই। বড়ই আদর আর যত্নে মানুষ করেছিলাম আমি ওকে। আমার ছেলে বৌমা অকালেই চলে যায়, তাই যামিনীর সমস্ত দায়িত্ব আমার উপরেই ছিল। রঘু
চাষবাস করে, মাটির ঘরে থাকে। যামিনীকে আমি চিনতাম। আবেগের বশে সেই সময় রঘুকে বিয়ে করলেও ওই ছোট্ট মাটির ঘরে গিয়ে কষ্ট করতে মানিয়ে নিতে পারত না। দুই একটা দিন তো নয়, সারাটা জীবনের ব্যাপার। আর আমি চাইনি যামিনীর জীবন নষ্ট হোক। তাহলে ছেলে বৌমার কাছে গিয়ে মুখ দেখাতে পারতাম না। তাই ওর মায়ের কাছে গিয়ে মাকে বোঝাই, রঘু আমার নাতনির জীবন থেকে যাতে সরে যায় তাকে অনুরোধ করি। কিন্তু রঘুর মাথায় জাতপাতের ধারণাটাই চেপে বসল, যা যা সম্পূর্ণ ভুল ছিল। তবে শুধু ওটাই যে আমার ওদের সম্পর্কটা মেনে না নেওয়ার প্রধান কারণ ছিল না, সেটা ও বুঝতে পারল না। ভাবল আমি ব্রাহ্মণ ও নিচু বর্ণের, কেবলমাত্র এই কারণেই আমি রাজি হইনি। ভেবে বসল যামিনীর থেকে ওকে দূরে সরানোর জন্য ওর মাকে হুমকি দিয়ে এসেছি। জেদের বশে ইচ্ছাকৃত জাতপাত নিয়ে ভুলভাল বোঝালো আমার নাতনিটাকে। আমি নাকি ওর মাকে হেনস্থা করেছি। আমি? যামিনী আমাদের উপর খুব রাগারাগি করে, রঘুকেই বিয়ে করতে চায়। সম্মুখে বিপদ দেখে দ্রুতর বিয়ে ঠিক করে ফেলেছিলাম আমি। আর বিয়ের আগের রাতেই ওরা পালানোর ছক কষল। এত সহজে আমার নাতনির জীবনটা নষ্ট করবে ওই ছেলেটা, এটা মেনে নিতে পারিনি। না 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 না। গায়ের চৌকিদার রজত দুজন সন্ডা মার্কা লোক জোগাড় করে দিল আমাকে। সেই রাতে এই বাঁশ বাগানেই যামিনীকে আসতে বলেছিল রঘু। তার বদলে আমাকে দেখে অবাক হয়েছিল। আমি মিথ্যে বলি যে যামিনী নিজের ভুল বুঝতে পেরেছে, তাই আসেনি। এরপর কথা কাটাকাটি শুরু হলে আমার লোকেরা ওর মুখ বেঁধে মারধর শুরু করে ওকে। শুধু শুধু একটু ভয় দেখাবো ভেবেছিলাম, কিন্তু সেই মুহূর্তে কি যে হয়েছিল আমার। ভাবলাম মরে গেলে মরে যাক। খুব মারছিল ওরা, আমি আমি থামাইনি আমি। ওর প্রাণ নিঃশেষিত হচ্ছিল। বুঝতে পারলাম, মুখ থেকে কাপড়টাও খুলে দেওয়া হয়েছিল। যখন কুয়োয় ছোঁড়া হয় ওকে, তখন হাত ভাঙা মৃত প্রায় কণ্ঠে বলেছিল, বিয়ে হতে দেব না এই গায়ে,
বিয়ে হতে দেব না কোনো ব্রাহ্মণ মেয়ের। মেরে ফেলবো তার আগেই মেরে ফেলবো। এতদূর বলে থামলেন অমলাকান্ত। অমৃতার হঠাৎই মনে পড়ল প্রথম দিন মৃদুলার ওর সম্পূর্ণ নাম জানতে চাওয়া। অমৃতাও ব্রাহ্মণ কিনা হয়তো সেটাই জানতে চেয়েছিলেন। আমি কুয়ো ছুঁয়েই বুঝেছিলাম কোনো অতৃপ্ত আত্মার ক্রুদ্ধ অভিশাপ রয়েছে এই গায়ের বুকে। প্রতিশোধের দহন রয়েছে এখানে। মৃত্যু স্বয়ং আসে তার শিকারের খোঁজে। সেদিন পূর্ণিমা ছিল, তাই তো? হ্যাঁ। তাই পূর্ণিমার রাতেই ওর শক্তি জাগরিত হয়। কাজেই পূর্ণিমার রাতেই সব কিছুর অবসান ঘটাতে হবে। আগামী পূর্ণিমার রাতই হবে এই গায়ে ওই নিশির অন্তিম রাত। তার আগে যামিনীকে দরকার, কারণ পূর্ণিমার রাতে যামিনীকে থাকতে হবে। যামিনীর ওপর একটা আক্রোশ আছে রঘুর। ওর বিবাহ না হলে হয়তো নিশির প্রথম শিকার যামিনীই হতো। কিন্তু যদি যামিনীর সংস্পর্শে এসে ওই অশুভ শক্তি নিজের বিভীষিকা কমাতে পারে, তার জন্যই যামিনীকে দরকার। বেশ, তাই হবে। ওম তৎপুরুষায় বিদমহে মহাদেবায় ধীমহি তন্ন রুদ্র প্রচোদয়াৎ। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। সেদিন সন্ধ্যায় শিব মন্দির চাতালে জ্বলে উঠেছিল যজ্ঞের আগুন। শাস্ত্রী মশাইয়ের উচ্চারিত মন্ত্র বলে খান খান হয়েছিল রাতের নিস্তব্ধতা। এরপর শুধু অপেক্ষা ছিল আগামী পূর্ণিমার রাতের। ওম নমঃ শিবায়। শিব মন্দিরের চাতালে বসে অপেক্ষা করছিল অমৃতা আর যামিনী, রঘুর পরবর্তী শিকারের। মাথার ওপর জল করছে পূর্ণিমার চাঁদ। পরিকল্পনা অনুযায়ী আজ সারা গ্রাম রাত বাড়ার আগেই দরজা জানলা বন্ধ করে শুয়ে পড়ল। আজ আরও একজনের পালা, মৃত্যুর পালা, যে মৃত্যু ডাক কেউ শুনতে পারবে না শিকার ছাড়া। তবে আজ যামিনীকে মুখোমুখি হতে হবে ওই কুয়োর। সত্যিটা জানতেই হবে তাকে। রাত বাড়তে থাকল। হঠাৎই গ্রামের একটি মেয়েকে মন্দিরের পাশ দিয়ে যেতে দেখল ওরা। কিন্তু আশ্চর্য ব্যাপার, আজ অমৃতা কোনো বাঁশির সুর শোনেনি। যামিনীও কিছু বুঝতে পারছিল না। অমৃতা ওকে অনেক বোঝানোর পর ও রাজি হয়েছিল, শুধুমাত্র গ্রামের মেয়েদের নিরাপত্তার স্বার্থে। যামিনী, চলো, ওই দেখো বাঁশবাগানে যাচ্ছে। এ তো আমাদের চম্পা। যামিনী আর অমৃতা দুজনেই বাঁশবাগানের ভেতরে প্রবেশ করল। চম্পা এগিয়ে চলেছে কুয়োর দিকে। নিশুতি রাত ওর কাছে যেন কিছুই না। দিনের পরিষ্কার আলোর মধ্যে যেন চলছিল ও। এত প্রখর হাঁটার গতি। যামিনী এগোতে গেলে অমৃতার হাত টেনে ধরে, ইশারা করে দুদিকে মাথা নেড়ে এই মুহূর্তে যেতে বারণ করে। এরপর নিজে এগিয়ে যায় চম্পার কাছে। বেশ কয়েকবার ডাকাডাকি করে ওকে, চম্পা চম্পা, চম্পা চম্পা, চম্পা। কিন্তু কোনো সাড়া নেই। আসরিক শক্তি জন্ম নিয়েছে চম্পার ওপর। অমৃতা দ্রুত কুয়োর সামনে এসে চম্পার মুখোমুখি হয়ে একটা রুদ্রাক্ষের মালা পরিয়ে দেয় ওর গলায়। এই রুদ্রাক্ষের মালাটি শাস্ত্রী মশাই মহাযজ্ঞের শেষে ওকে দিয়েছিলেন। আচমকাই হুঁশ ফিরে আসে চম্পার, কিন্তু ঠিক সেই মুহূর্তেই পেছন থেকে চিৎকার করে উঠল যামিনী। যামিনীকে দেখে মনে হলো কেউ যেন ওর গলা টিপে ধরেছে। হয়তো রঘুকে মারার সময়ও ওর গলা টিপে ধরা হয়েছিল, যে কারণে প্রতিটা মেয়ের গলা চেপে ধরত সে।
যদিও আশ্চর্যভাবে তদন্তে তা প্রমাণিত হতো না। অমৃতা আর চম্পা দ্রুত এগিয়ে গেল যামিনীর কাছে। চিৎকার করে কাঁদছে যামিনী, গলায় অসম্ভব ব্যথা হচ্ছে ওর। আমি সেদিন আসতে চেয়েছিলাম রঘু, দাদু দাদু আসতে দেয়নি। বিয়েটা আমাকে জোর করেই দেয়, কিন্তু দাদু আমায় বলেছিল তুমি গ্রাম ছেড়েছিলে। ভুল বোঝাবুঝি হয়েছিল রঘু, তাই রাগে অভিমানে আমিও বিয়েটা করিনি। তোমাকে আমি ঠকাইনি। আর জাতপাতের জন্য দাদু তোমায় মেনে নেয়নি এমনটা নয়। আমার ভবিষ্যতের কথা ভেবে আমাদের সম্পর্কটা রাজি ছিল না। আর আজ আমিও আমার সন্তানের কথা ভেবে তোমার কাছে আকুতি জানাচ্ছি। ছেড়ে দাও আমাকে। আমার উপর রাগ জমিয়ে রেখো না, নিজের প্রতিশোধের আগুন নিভিয়ে দাও এই গ্রামের অসহায় মেয়েগুলোর উপর থেকে। দয়া করো রঘু, দয়া করো, দয়া করো। জানি অমলাকান্তবাবু পুলিশকে হাত করে সবাইকে জানিয়েছিলেন তুমি আত্মহত্যা করেছো। উনি নিজের ভুল স্বীকার করেছেন। তোমার মা তো এসবের কারণে অসুস্থ হয়ে মারা যেতে হয়, তার জন্য এরা সকলে অনুশোচিত। কিন্তু তার জন্য অসহায় মেয়েগুলোর কি দোষ? তোমার মা থাকলে কখনো কি এ দৃশ্য দেখে খুশি হতেন? তুমি এভাবে আর কতদিন প্রতিশোধের আগুনে জ্বলবে, অশান্ত থাকবে, অতৃপ্ত থাকবে? সত্যি যদি যামিনীকে ভালোবাসো তবে দেখো সে ভালো আছে। রঘু, আমরা যাকে ভালোবাসি তার খুশি থাকাটাই আমাদের কাছে গুরুত্বপূর্ণ হয়ে থাকে, সাথে থাকাটা নয়। সাথে না থেকেও ভালোবাসার মানুষটাকে ভালো দেখে ভালো থাকা যায়। রঘু, ও সন্তান সম্ভবা, ছেড়ে দাও ওকে। কয়েক মুহূর্তের বিলম্বতা, কিন্তু তখনও যামিনীকে ছাড়েনি রঘুর আত্মা। অমৃতা দ্রুত নিজের তাবিজটা খুলে যামিনীর হাতে পরিয়ে দিল। কিছু সময়ের মধ্যেই শান্ত হয়ে এলো যামিনী। অমৃতা লক্ষ্য করল একটা কালো ছায়া ওর চারপাশ দিয়ে বেরিয়ে গেল। নিজের গলায় থাকা তাবিজটায় হাত দিল। শাস্ত্রীমশাই বলেছিলেন নিশ্চিত রঘুর অশুভ ছায়া যামিনীকে স্পর্শ করবে, আর ঠিক সেই মুহূর্তেই ওই তাবিজটা বাঁধতে হবে ওর হাতে। এরপর দ্রুত কুয়োর কাছে গিয়ে শাস্ত্রীমশাইয়ের মন্ত্রপুত জলটা সম্পূর্ণ ঢেলে দিল অমৃতা। একটা বিকট চিৎকার ভেসে এলো কুয়োর ভিতর থেকে, সেই সাথে জলের উত্তাল শব্দ। এরপর আচম্বিতে কুয়োর ভিতর থেকে একটা শীতল বাতাস এসে ঝাপটা দিল অমৃতার মুখে। দুপা পিছিয়ে গেল সে। যামিনী আর চম্পা দুজনেই এগিয়ে এসে ধরল ওকে। তিনজন শক্ত করে একে অপরকে ধরেই শিব মন্দিরের চাতালে বসে থাকলো ঠায়। কতক্ষণ একভাবে বসেছিল জানা নেই। সূর্যোদয়ের প্রথম আলো এসে ওদের স্পর্শ করতেই চমকে উঠল তিনজন। ইতিমধ্যেই শাস্ত্রীমশাই সহ গ্রামের কিছু মানুষ এসে উপস্থিত হলো বাঁশবাগানে। চারপাশটা অনুভব করে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলল শাস্ত্রীমশাই। সে আর নেই। নিবারণ চক্রবর্তীও উপস্থিত হয়েছেন। আমিও অনুভব করছি তার মুক্তি ঘটেছে। এই গ্রাম অবশেষে অভিশাপ মুক্ত হলো। এ কুয়ো আবার ব্যবহারযোগ্য হয়ে উঠবে। গ্রামবাসীরা সকলেই খুশিতে নিজেদের মধ্যে আলোচনায় মত্ত। চম্পার মা তাকে জড়িয়ে ধরে কান্নাকাটি শুরু করেছে। অমৃতা যামিনীর হাত ধরে বলল, ধন্যবাদ। এমন সময় ছুটতে ছুটতে এলো হরি। সর্বনাশ হয়ে গেল গো, সর্বনাশ! বাবুরে সকালে ডাকতে গেলাম, বাবু সাড়া দিল না। গিন্নিমা কত ডাকলো, সাড়া নেই। বাবুর নিঃশ্বাস পড়তেছে না। অমৃতার বুকটা ধক করে উঠল। সে শাস্ত্রীমশাইয়ের দিকে তাকালো। গম্ভীর কণ্ঠে তিনি সবার মাঝে দাঁড়িয়ে চারপাশ দেখতে দেখতে বললেন, রঘু একা যায়নি। যার জন্য তাকে
এতটা যন্ত্রণা পেতে হলেও তার আত্মাকে সাথে নিয়েই গেল। সেদিন অমলাকান্ত বাবুর রঘুকে প্রাণে মেরে ফেলাটা মোটেও উচিত হয়নি, মোটেও না। ইতিমধ্যে সূর্যের তাপ প্রখর হতে শুরু করল। বাঁশবাগান জুড়ে আজ ঝলমলে রোদ বিস্তার ঘটিয়েছে। নিবারণ চক্রবর্তী শিব মন্দিরের দরজা খুলে বিগ্রহের কাছে আসতেই চমকে উঠলেন, তবে খুশিও হলেন। সেই কালো ছায়া উধাও হয়েছে দেবমূর্তির থেকে। একটা স্বস্তির নিঃশ্বাস ফেললেন নিবারণ চক্রবর্তী। অবশেষে এই গ্রাম অভিশাপ মুক্ত হল। অবশেষে। এতক্ষণ শুনছিলেন কুহকের ডাক। আমরা ফিরছি আগামী বৃহস্পতিবার ঠিক রাত 9টায় নতুন এক রোমহর্ষক গল্প নিয়ে। সঙ্গে থাকুন, শুনতে থাকুন হরর স্ক্রিপ্ট।